ক্লাসটা। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে বেসিক্যালি আমরা স্কোপ অ্যানালিসিস দেখেছিলাম, তাই না? যে আমরা এখন সিমেন্টিক অ্যানালিসিস পার্ট শুরু করছি এরকম, এবং আমরা স্কোপ অ্যানালিসিস পার্টটা দেখেছিলাম এবং কিভাবে আমাদের টাইপ চেকিং পার্টটাও আমরা একটু শুরু করেছিলাম, যে সিমেন্টিক রুল গুলো অ্যাড করা একটা কন্টেক্সট নামের সাথে, এরকম একটা জিনিস আমরা দেখেছিলাম। তো আজকে আমরা ওই জিনিসগুলো একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? বেসিক্যালি টাইপ চেকিং এর পার্টটা আমরা একটু ডিটেলসে দেখবো, এবং ওখান থেকে আমরা আজকে বেসিক্যালি ওই জিনিসগুলো সব ক্যারি আউট করবো। আচ্ছা। তো তো আমরা যে কন্টেক্সট ফ্রি গ্রামারটা নিয়ে ডিল করতেছিলাম, সেই কন্টেক্সট ফ্রি গ্রামারটা কি ছিল? ই থেকে ই প্লাস টি, এটা এতদিনে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেন ই থেকে টি, দেন ছিল টি থেকে এফ, এরপরে ছিল এফ থেকে প্যারেনথেসিস ই, আরেকটা ছিল এফ থেকে আইডি। তো আমাদের কাছে ধরে নেন যে এরকম একটা ইনপুট স্ট্রিং আসলো, এরকম একটা ইনপুট স্ট্রিং আসলো। তো সিনট্যাক্স অ্যানালাইজার কি করতো? ও জাস্ট চেক করতো যে আমার এইটা সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিনা। ঠিক আছে, সিনট্যাকটিক্যালি জিনিসটা ঠিক আছে কিনা সেটাই ওর কাজ হলো, আমার ইয়া করা সিনট্যাক্স অ্যানালাইজার কাজ হলো এটা। যেমন আমরা বটম আপ পার্সার বেসিক্যালি দেখছিলাম সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে। তো আমরা কি করতাম? বটম থেকে শুরু করতাম, অর্থাৎ আমাদের এই যে আইডি থেকে রিডিউস হয়ে কি হতো? এফ হইতো, তাই না? আমরা এরকম রিডাকশন গুলো করতাম, করে 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 এক সময় আমরা উপরে যাইতাম। উপরে কোথায় যেতাম? স্টার সিম্বলে যেতাম। যদি আমরা সাকসেসফুলি স্টার সিম্বলে আসতে পারতাম, তখন আমরা বলতাম যে আমাদের পার্সিংটা সাকসেসফুল হয়েছে। আর যদি আমরা স্টার সিম্বলে না আসতে পারতাম, তখন কি বলতাম? এই স্ট্রিংটা আমার ওই পার্সার দিয়ে পার্স করা যায় না, এরকম কিছু একটা বলতাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু শুধুমাত্র এই সিনট্যাক্স দেখলেই কিন্তু জিনিসটা হবে না। আমাদের ওইটা কি মিন করতেছে সেটাও জানতে হবে। যেমন আমি কথা কথা বলি যে আমি 2+3 × 5, এটাও একটা বুঝলাম, এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা ভ্যালিড, যে আমার প্যারেনথেসিসের মধ্যে আমার একটা প্লাস অপারেন্ট আছে, অপারেটর আছে, এবং এই প্লাস অপারেটরের দুই পাশে দুটো অপারেন্ট আছে। এর একটা মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন এক পাশে হলো পুরোটা এখন একটা অপারেন্ট, আর এইটা হলো আরেকটা অপারেন্ট। তো এইটা হলো আমার সিনট্যাক্স অ্যানালাইজার বিষয়, এটা সিনট্যাকটিক্যালি ভ্যালিড। বাট এইটার মিনিং কত, এটা মানে কত, এটা ভ্যালু কত? এটা ভ্যালু দেখেন কত, 5 × 4, সরি 5 × 5, রাইট? এখানে 3 আর 2 5 আসতেছে, এই পাশে 5 আসতেছে। তাহলে এটা মিনিং বেসিক্যালি কত? 25। এই যে মিনিংটা আমি বের করলাম, এই মিনিংটা কিন্তু সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে ছিল না। ও জাস্ট দেখতো যে ওটা সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিনা, ঠিক না? তারপর অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে আমার একটা ইন্টিজারের সাথে যদি আমি অন্য কোনো কিছু যোগ করতে চাই, সেটাও ইন্টিজারই হইতে হবে, ঠিক আছে? যেমন আমি ধরলাম যে ই থেকে ই+টি, এই পোর্শনটা ধরলাম। মানে কি? মানে এটা তো কাইন্ড অফ এই জিনিসটাকে কাইন্ড অফ করসপন্ড করে, তাই না? এখানে ই বলতে হলো এইখান থেকে, অর্থাৎ ই থেকে এইখানে ডিরাইভ করা যায়, আর টি থেকে হলে এই পোর্শন ডিরাইভ করা যায়। এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন রেস্ট্রিকশন থাকে যে আমার প্লাস অপারেটরের দুই পাশে যে টাইপ গুলো আসবে সেই টাইপটাকে সেম হইতে হবে। অর্থাৎ আমার ই এর টাইপ যদি ইন্টিজার হয়, টি এর টাইপও আমাকে ইন্টিজার হইতে হবে। ই এর টাইপ যদি ফ্লোট হয়, টি এর টাইপও আমাকে ফ্লোট হইতে হবে। ঠিক আছে, অনেক সময় আমাদের এরকম ইয়া থাকে। বাট আধুনিক কম্পাইলার গুলো অনেক স্মার্ট। তো ওখানে বেসিক্যালি যেটা করে, আমি যদি একটা ইন্টিজারের সাথে যদি ফ্লোট যোগ দেই, তখন বেসিক্যালি কি করে তারা, তারা এই ফ্লোটিংটাকে আগে ইন্টিজার এসে নিয়ে যায়। যেমন এইটার ইন্টিজার ভার্সন কত? 3। দেন সে এই দুটা ইন্টিজার সে যোগ করে। আর নর্মালি যেটা নেইভ কম্পাইলার, সেগুলোতে কি করতো? সেগুলোতে যদি আপনি ডিরেক্টলি 2+3.5 দিতেন, ও ইরর দিত। কারণ কি? একটা ইন্টিজারের সাথে একটা ফ্লোট হয়তো সে যোগ করতে পারে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের শুধুমাত্র সিনট্যাক্স ঠিক হওয়ার সাথে আমাদের কিন্তু ইয়া না, আমাদের কিন্তু এটার জন্য আমাদের জন্য সাফিসিয়েন্ট না। আমাদের ওটা কি টাইপের সেটাও আমাকে বের করতে হবে। তো আজকে আমরা বেসিক্যালি ওই জিনিসগুলো দিয়ে একটা ওভারভিউ দেখার ট্রাই করবো। তাহলে আমাদের সিনট্যাক্স ইয়ার সাথে সাথে আমাদের সিমেন্টিক মিনিং গুলো বুঝতে হবে, যে একটা এক্সপ্রেশনের মিনিংটা কি, একটা প্রোগ্রামের যে কোড লেখছি সেটার মিনিংটা কি, সেটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড মিনিং কিনা, সেটাও আমাকে কিন্তু বুঝতে পারতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এই জিনিসটা একটু পার্টস ট্রি আঁকার ট্রাই করি, এই পার্টস ট্রিটা আঁকতে কিরকম হবে আমরা একটু দেখি। দেখেন, এইটা যদি পার্টস ট্রি আঁকি, আমাদের দেখ এক পাশে কি থাকতে হবে? 2+3, তাই না? দেন আরেক পাশে মাল্টিপ্লিকেশন দিয়ে 5, এরকম একটা কিছু আঁকতে হবে। তো আমি পার্স ট্রি আঁকার একটা এখন একটা রুল বলি, যে আপনারা হয়তো আগে অনেকভাবে পার্স ট্রি আঁকছেন।
বাট আমাদের এখন যে রুলটা ফলো করতে হবে সেটা অনেকটা এরকম যে আমার একটা এক্সপ্রেশনের মধ্যে অনেক ধরনের প্রেসিডেন্স থাকতে পারে, রাইট? প্রেসিডেন্স মানে তো বোঝেন, প্রেসিডেন্স মানে কি? প্রেসিডেন্স মানে হলো আমাদের কোন কাজটা আগে করতে হবে। কাইন্ড অফ এরকম আপনার কাছে যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে 2 + 3 × 4, আচ্ছা এটার ইভালুয়েশন কত হবে? এখানে কি আমি এটার আমি কেউ একজন মিনিং বের করলো 5 × 4, এটা কি এটা সঠিক ইন্টারপ্রিটেশন না। এটা সঠিক ইন্টারপ্রিটেশন কত? 2 এর সাথে 12 যোগ করা। তার মানে কি মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স প্লাসের থেকে বেশি। মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স প্লাসের থেকে বেশি হওয়ার কারণে আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করি। এরপর এবং এইখান থেকে যেই ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুর সাথে আমরা কি করব, এই যে লেফট সাইডের ওইটা যোগ করে দিব, তাই না? তো যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রেসিডেন্স কিন্তু একটা অনেক মানে গুরুত্বপূর্ণ ক্যারি করে, যে আমার মিনিংটা কি। যদি আপনি ভুলভাল প্রেসিডেন্স করেন তাহলে কিন্তু আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যেমন কেউ যদি এটা বলে যে আমার আগে 2 + 3 করতে হবে এবং 4 করতে হবে, তাহলে এটার ভ্যালু হলো 20 আর এটার ভ্যালু হলো 14। তাহলে বুঝতে পারতেছেন যে আমি যদি ভুল মিনিং বের করি তাহলে কিন্তু আমার পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যেতে পারে কোডে। তো আমরা যখন পার্স ট্রি আঁকবো, এখন থেকে আমরা যখন পার্স ট্রি আঁকবো, আমরা আগে দেখবো যে কার প্রেসিডেন্স বেশি। যেই জিনিসের প্রেসিডেন্সটা বেশি আমরা ট্রাই করব পার্স ট্রিতে সেটা নিচের লেভেলে রাখতে, আর যেটার প্রেসিডেন্সটা কম আমরা ট্রাই করব পার্স ট্রিতে উপরের দিকে রাখতে। ঠিক আছে? এটা দিয়ে আমি কি মিন করলাম? যেমন এই যে 2 + 3 × 4, এটারই যদি আমি পার্স ট্রি আঁকতে চাই, তাহলে দেখেন আমাকে কি করতে হবে। সবার আগে আমার গ্রামার স্টার সিম্বল কে, গ্রামার স্টার সিম্বল কিন্তু তাহলে আমি যেটা করব, ই থেকে ই থেকে দেখেন এখন আমার দেখেন দুইটা রুল আছে, ই থেকে E + T নিব নাকি ই থেকে টি নিব। তো আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে বললাম যার প্রেসিডেন্স বেশি তাকে নিচের লেভেলে রাখবো, আর যার প্রেসিডেন্স কম তাকে হলো উপরের লেভেলে রাখবো। তাহলে এখানে প্লাস আর ইনটু আছে, এখানের মধ্যে কার প্রেসিডেন্স কম? প্লাসের প্রেসিডেন্স কম, তাহলে প্লাসকে আমরা উপরের লেভেলের দিকে রাখার ট্রাই করবো। ঠিক আছে? তাহলে আমরা যেটা করবো, আমরা ই থেকে E + T রুলটা আমরা আগে নিব। তাহলে ই থেকে E + T রুলটা যদি আমরা আগে নেই তাহলে যেটা জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, থেকে আমরা নিলাম E + T। ঠিক আছে? দেখেন প্লাসের প্রেসিডেন্সটা কম ছিল সেজন্য এটাকে আমরা শুরুর লেভেলের দিকে রাখতেছি। তাহলে দেখেন আমার প্লাসের কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে প্লাসের এক পাশে আসছে কত আর এক পাশে আসছে হলো টি। তাহলে দেখেন আমাকে তাহলে কি থেকে আমাকে এইটা বানাইতে হবে, আর টি এর পোর্শন থেকে আমাকে এই পুরো জিনিসটা বানাইতে হবে, আর মাঝখানে যে প্লাসটা ছিল। তাহলে আমি আগে থেকে এই টুটা বানাই। তাহলে থেকে যদি 2 বানাই, এরপর আমি কোন রুলটা ইউজ করবো? এখানে এই থেকে কি করবো, থেকে টি নিব, টি থেকে এফ নিব, আর এফ থেকে আইডি কে নিব, রাইট? এই আইডিটা বেসিক্যালি হলো আমার 2। তাহলে থেকে টি নিলাম, টি থেকে এফ স্যার নিলাম, এফ থেকে আইডি নিলাম। হ্যালো, কেউ কি কিছু স্যার বললেন? জি স্যার, বলতেছিলাম প্লাসের প্রেসিডেন্সটা কেন কম হলো, আর একবার একটু যদি বলতেন। প্লাসের প্রেসিডেন্সটা কেন কম হলো? আচ্ছা আপনাকে বলেন এটার রেজাল্ট কত? মানে আপনি কম্পাইলার টম্পাইলার সব ভুলে যান, জাস্ট ম্যাথ। আমি আপনাকে একটা এক্সপ্রেশন দিয়ে বললাম, এটার ভ্যালু কত হবে? 2 + 3 × 4, এটা ভ্যালু কত? 20। এটা ভ্যালু 20? না, 14 হবে। সরি সরি হ্যাঁ, সরি স্যার, ওটা আগে করতে হবে। 3 × 4 = 12 আর 2 = 14, তাই না? মানে এটা তো আমরা ছোটবেলায় বদমাস করতাম না, মানে কি আগে সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপর কি ও দিয়ে কি ছিল, দেন ডিভিশন মাল্টিপ্লিকেশন, এই কাজগুলা। তা আপনার যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে, এটা এই এক্সপ্রেশনের ভ্যালু কত? আগে এইটা গুণ হবে, এরপরে 2 যোগ হবে 14। ঠিক আছে? মানে এখন প্লাসের প্রেসিডেন্সিয়াল কেন কম হচ্ছে, যে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আগে আমাকে কি করতে হবে, যে কোনো একটা এক্সপ্রেশন যদি থাকে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স এডিশনের থেকে বেশি, তাই না? বড মাস এম তে কি মাল্টিপ্লিকেশন ছিল, তাহলে জি মাল্টিপ্লিকেশনের স্যার, প্রেসিডেন্স বুঝছি। এর থেকে বেশি। তাহলে সেই জন্য আমি বলতেছিলাম যে আমরা যখন পার্স ট্রিটা আঁকবো যেটার প্রেসিডেন্স কম সেটাকে আমরা উপরের লেভেলে আঁকার ট্রাই করবো। কেন করবো সেটা আমরা পরে বলবো। ঠিক আছে? আপাতত এটাই মাথায় রাখেন, যেটার প্রেসিডেন্সটা কম হবে সেটাকে আমরা উপরের দিকে রাখার ট্রাই করবো। তাহলে আমার এখানে প্লাসের প্রেসিডেন্সটা কম ছিল, তাই না? প্লাসের কাজটা পরে হবে, সেজন্য আমরা প্লাসকে উপরের দিকে রাখবো। সেজন্য আমরা যেটা করছি থেকে E + T নিছি। ঠিক আছে? আমরা প্লাসকে উপরের দিকে রাখার ট্রাই করতেছি। দেন এক পাশে আসছে এই থেকে আমাদের কাজ হলো এই 2 কে বানানো। এই থেকে কাজ হলো আমরা 2 কে বানানো। আর বাকি আরেক প্রশ্নের কাজ কি ছিল? টি ছিল। এখন আমাদের কাজ হলো টি থেকে আমাদের হলো এরকম একটা এক্সপ্রেশন আনা, থেকে 3 × 4 আনা। তো থেকে যে 2 বানানো সেটা আমরা এখানে দেখাচ্ছি, থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আইডি। ঠিক আছে? এখন টি থেকে আমাকে এখানে যাইতে হবে। তাহলে দেখেন আমার এখানে কি বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেশন চিহ্ন আছে, তাহলে দেখি কোন রুলে মাল্টিপ্লিকেশন আছে।
তো এখানে মাল্টিপ্লিকেশন ইয়াটা আমি বাদ দিছি, রাইট? ওইটা একটু অ্যাড করি। টি থেকে এফ এও যাওয়া যায়, আবার টি থেকে কিন্তু টি ক্রস এফ এও যাওয়া যায়। টি থেকে টি ক্রস এফ আমাদের যে গ্রামার রুলটা ছিল, তাহলে বুঝতে পারতেছেন আমাকে এখানে কোন রুলটা নিতে হবে, টি থেকে টি ক্রস এফটাকে নিতে হবে ওই ফরম্যাটে মিলানোর জন্য। তাহলে টি থেকে আমি একটু এখানে লিখি, টি থেকে আমরা নিব হলো টি ক্রস এফ। ঠিক আছে, তাহলে টি থেকে টি ক্রস এফ নিলাম। এবং এখানে একটু বুঝতে পারতেছেন যে আমার দেখেন লেভেল কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, যে আমার প্লাসটা আছে হলো আমার এই লেভেলে, আর অ্যাস্টেরিকটা চলে গেছে তো এই লেভেলে, তাই না? এবং আমি বলেছিলাম কি, যেটা প্রেসিডেন্স কম সেটা যেন নিচের দিকে থাকে, তাহলে দেখেন অ্যাস্টেরিকটা কিন্তু নিচের দিকে আছে ট্রির। তো আমরা একটু পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করে ফেলি। এখন কি আমাকে দুই পাশ থেকে এখন আমাকে ওই যে আইডিতে যাইতে হবে, তাহলে টি থেকে এফ এ গেলাম, এফ থেকে আইডিতে গেলাম। সিমিলারলি এখানেও এফ থেকে আমরা আইডিতে গেলাম। তাহলে এই যে আমি পার্স ট্রিটা পাইলাম, এই যে আমি যেটা পার্স ট্রি পাইলাম, এটা কার পার্স ট্রি হলো? এটা বেসিক্যালি 2 + 3 × 4, তাই না? 2 + 3 × 4, এই জিনিসটা আমার পার্স ট্রিটা আমি কনস্ট্রাক্ট হলো। তো এবং ওই যে যে জিনিসটা বলছিলাম যে আমার এখানে প্লাসের লেভেলটা দেখেন অ্যাস্টেরিকের থেকে উপরে, থ্রি উপরের দিকে আছে প্লাস আর অ্যাস্টেরিকটা আছে নিচের দিকে। এখন কেন আমরা এই কাজটা করলাম? যেমন আপনারা যখন বটম আপ পার্সে করেন তখন বেসিক্যালি কি হয়, আমরা কি নিচ থেকে আসি না? আমরা নিচ থেকে এসে এসে আমরা নর্মালি কি উপরের দিকে আসার ট্রাই করি, এবং উপরের দিকে আমরা যদি ফাইনালি এইটা পাই, এটা যদি পাই তখন আমরা বলি যে পার্সিংটা সাকসেসফুল। আর আমরা যদি স্টার সিম্বলটা না পাই তখন আমরা বলি যে পার্সিংটা সাকসেসফুল হতে পারেনি। তাহলে যেটা আমার নিচের দিকে থাকবে, যেহেতু বটম আপ, নিচ থেকে আসতেছি, তাহলে ওইটা আগে এক্সিকিউট হবে না? যেহেতু বটম আপ ফ্যাশনে আসতেছি, তাহলে দেখেন টি ক্রস এফটা কিন্তু আমার আগে এক্সিকিউট হবে, হয়ে এটার ভ্যালুটা আমার টির মধ্যে রাখতে হবে। ইন দা মিন টাইম আমার এই পাশ থেকে বটম আপ যেহেতু, তাহলে নিচ থেকে উপরের দিকে আসতেছে, এখানে যদি ভ্যালুটা থাকে আর এখানে যদি আমি কারেন্ট ভ্যালুটা পাই, দেন দুইটা ভ্যালু যোগ করবো, যোগ হচ্ছে। তার মানে যদি নিচের দিকে রাখি আমি পাঁচ দিতে, তাহলে জিনিসটা এই নিচের জিনিসগুলো আগে এক্সিকিউট হবে, এরপর ওইটার যে ভ্যালুটা পাইলাম সেটার সাথে আমার উপরের লেভেলের যে অপারেটরটা আছে সেই অপারেটরটা ওইটার উপর কাজ করবে। এই জন্যই বারবার বলা আছে যেটার প্রেসিডেন্সটা বেশি সেটা নিচের দিকে রাখবে। নিচের দিকে রাখলে যেহেতু বটম আপ হইতে পাস করতেছি, তখন কি ওটা আগে ক্যালকুলেটেড হবে, এরপর ওই ভ্যালুটা আমার উপরের দিকে পাস হবে। কোশ্চেন অ্যান্সারটা কি বুঝতে পেরেছেন কেন কেন আমরা নিচের দিকে রাখবো? হ্যালো? হ্যালো? কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করি, তো এখানে দেখেন আমরা এখানে যে স্ট্রিংটা নিছিলাম সেটা কি 2 + 3 × 4, এটার স্ট্রিং নিছিলাম, তাই না? আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, যদি কোনো ব্র্যাকেট আসে, অর্থাৎ এখন আমি এইখানে ব্র্যাকেটটা দিলাম, এবার কার প্রেসিডেন্সটা বেশি হয়ে গেছে? অবশ্যই বডমাসের যদি মনে থাকে, বি মানে কি ব্র্যাকেটের প্রেসিডেন্সটা বেশি, অর্থাৎ এখন আমাকে 2 + 3টা আগে ক্যালকুলেট করতে হবে, এরপর ফোর, এরপর ফোরটা গুণ দিতে হবে, তাই না? 5 × 4 করতে হবে। এবার যদি ব্র্যাকেট থাকে তখন আমরা 5 × 4 করবো, আর ব্র্যাকেট ছাড়া আগে হলো 3 × 4 করে দেন দুইকে যোগ করতেছি। আচ্ছা, এখন যদি ব্র্যাকেট থাকে তার মানে বুঝতে পারতেছেন এখন প্রেসিডেন্স কার বেশি? এই ব্র্যাকেট পোর্শনের প্রেসিডেন্সটা বেশি, আর মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স ব্র্যাকেটের থেকে কম, তাই না? বডমাস রুলও কিন্তু তাই বলতেছি। আচ্ছা, তো এটার যদি এখন আমি যদি এই স্ট্রিং এর যদি পার্স ট্রি আঁকতে বলি, এই স্ট্রিং এর যদি পার্স ট্রি আঁকতে বলি, তাহলে বুঝতে পারতেছেন আমাকে ব্র্যাকেটটাকে নিচে রাখতে হবে, উপরের দিকে কাকে রাখতে হবে? পার্স ট্রির এই মাল্টিপ্লিকেশন চিহ্নটাকে উপরের দিকে রাখতে হবে, তাই না? তাহলে দেখেন, তাহলে আমি আমি যদি এটার যদি পার্স ট্রি আঁকা ট্রাই করি, এটা যদি পার্স ট্রি আঁকা ট্রাই করি কিরকম দেখতে হবে? আমার স্টার সিম্বল ছিল ই, তাই না? এখন দেখেন আমি ই থেকে কই যাব? ই থেকে দেখেন আমি বলছিলাম কি, অ্যাস্টেরিককে তো উপরের দিকে রাখতে হবে, পাঁচ ট্রির উপরের দিকে রাখতে হবে। তাহলে আমাকে সামহাউ এই যে অ্যাস্টেরিক কোথায় আছে, কোন রুলে আছে? এই রুলে আছে, তাই না? তাহলে আমাকে সামহাউ আগে এই রুলটাকে ফেলাইতে হবে, এরপর হয়তো আমি যে প্যারেন্থেসিসের রুলটা ফেলাবো। তাহলে শুরুতে আমাকে সামহাউ এটা ফেলাইতে হবে, তাহলে ট্রির উপরের দিকে থাকবে, এরপরে আমি এই নিচের রুলটা ফেলাবো, প্যারেন্থেসিসের রুলটা ফেলাবো, তাহলে হলো এই প্যারেন্থেসিসটা নিচের দিকে চলে যাবে। তাহলে আমি সেই কাজটাই করি। তাহলে আমাকে যদি T × F রুলটা ইউজ করতে হয়, আমাকে কোথায় যেতে হবে? ই থেকে আগে টিতে যেতে হবে, দেন টি থেকে T × F এ যেতে হবে। তাহলে আমরা যেটা করলাম দেখেন, আমরা আগে ই থেকে টিতে গেলাম, দেন টি থেকে আমরা গেলাম হলো T × F এ। ঠিক আছে, টি থেকে আমরা গেলাম হলো T × F এ। আচ্ছা, টি থেকে যখন T × F এ গেলাম, তাহলে দেখেন আমার লেভেলে এই অ্যাস্ট্রিকটা এখন মোটামুটি উপরের লেভেলে চলে আসছে।
ঠিক আছে? তো এখন আমার এই কাজটা হয়ে গেল। তাহলে তাহলে দেখেন আমার কতটুক মিলছে, আমার ইনপুটের সাথে কতটুক মিলছে, আমার ইনপুটের সাথে যে অ্যাস্টেরিকটা মিলছে। তাহলে লেফট সাইড থেকে আমাকে এটা আনতে হবে সামহাউ, রাইট সাইড থেকে আমাকে এটা আনতে হবে। তাহলে লেফট সাইডে আমার ছিল হলো টি, টি থেকে আমাকে এখন এই যে প্যারেন্থেসিস 2+3 আনতে হবে। তাহলে তাহলে দেখেন আমার কাজ কি, আমার কাজ হলো এখান থেকে সামহাউ 2+3 আসা, এখান থেকে সামহাউ আসা। তাহলে কি করতে পারি, প্যারেনথেসিস কার কাছে আছে, প্যারেনথেসিস আছে দেখেন এফ এর কাছে, তাই না? এফ এর রুলের কাছে আমার প্যারেনথেসিসটা আছে। তাহলে আমার যেটা করতে হবে, টি থেকে আমাকে কি করতে হবে, টি থেকে আমাকে এফ এ যাইতে হবে, এবং এফ থেকে আমরা প্যারেনথেসিসটাকে ইউজ করতে পারবো। তারপরে আগে আমাকে এই রুলটা ইউজ করতে হবে, টি থেকে এফ, এরপরে আমরা এফ থেকে প্যারেনথেসিসটা ইউজ করতে পারবো। তাহলে আমরা যেটা লিখি সেটা হলো টি থেকে আমরা আগে এফ এ যাব, এফ থেকে প্যারেনথেসিস ইতে গেলাম। ঠিক আছে, আমরা এফ থেকে প্যারেনথেসিস ইতে গেলাম। তো তাহলে এখন আমার কোনটুক পোর্শন কভার হয়েছে বলেন তো? এখন আমার কিন্তু কভার হয়েছে হলো এই প্যারেনথেসিস পোর্শনটা কিন্তু কভার হয়ে গেছে। তাহলে এখন আমার কি ভিতরের পোর্শন গুলো জেনারেট করতে হবে, তাই না? ভিতরে কে ছিল, ভিতরে ছিল ই, ই থেকে আমাকে সামহাউ 2+3 আসতে হবে। তাহলে 2+3 আসার জন্য কি খুব সহজ যে আমাকে ই থেকে কোন রুটে নিতে হবে, যেহেতু প্লাস আছে ই থেকে ই+টি নিতে হবে, এবং পরবর্তীতে কি ওগুলা থেকে আমাকে আইডি তে যাইতে হবে, তাই না? তাহলে যেটা করব, এখানে যে ইটা আছে, এই ইটা থেকে আমরা কোথায় যাব, ই থেকে আমরা যাচ্ছি হলো ই+টি তে, ই থেকে যাচ্ছি আমরা ই+টি তে, এবং পরবর্তীতে এই দুটা থেকে আমাকে জেনারেট করতে হবে 2+3, রাইট? তাহলে টু জেনারেট করার জন্য কি আমাকে আইডি তে যাইতে হবে। তাহলে যেটা করি, ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আইডি, এটা লিখলাম। আবার সিমিলারলি টি থেকে এফ, এফ থেকে আইডি। তাহলে দেখেন ভিতরে কি তৈরি হয়েছে, আইডি প্লাস আইডিটা তৈরি হয়েছে। এগুলো আবার কার মধ্যে আছে, প্যারেনথেসিসের মধ্যে আছে। অর্থাৎ প্যারেনথেসিস আইডি প্লাস আইডি প্যারেনথেসিস, এই ফরম্যাটে কিন্তু আমার চলে আসছে। তার মানে দেখেন আমার যেটা ইনপুট দেওয়া ছিল, ওই ইনপুটের এই প্রথম পার্টটা আমরা কমপ্লিট করতে পারছি, প্রথম পার্টটা কমপ্লিট করতে পারছি। এরপরে কে ছিল, এরপরে একটা অ্যাস্টেরিক ছিল, আমার ইনপুটের মধ্যে অ্যাস্টেরিক ছিল। এরপরে কাজ কি, এইখান থেকে আমাকে আইডিতে নিয়ে যাওয়া, রাইট? অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে আমাকে এই আইডিটা জেনারেট করতে পারা। রাইট হ্যান্ড সাইড থেকে যখন আমি আইডিতে যাব, তখন কি করবো, ডিরেক্টলি যে এফ থেকে আইডি একটা পড়াশোনার রুল আছে, আমরা সেটা ইউজ করতে পারি। আমরা ডিরেক্টলি এফ থেকে আইডি লিখে ফেলতে পারি। তাহলে আমরা যদি এখন পাঁচ ফিটে দেখি, পাঁচ ফিটে দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? এবং ওই যে আমি যে কথাটা বলছি, আমার যেটা প্রেসিডেন্স বেশি সেটা নিচের লেভেলে থাকবে। দেখেন আমার প্যারেন্থেসিসের মধ্যে জিনিসটা প্রেসিডেন্স বেশি ছিল না, সেজন্য দেখেন এটা কিন্তু আমার পার্টসের নিচের লেভেলে আছে, এই পোর্শন গুলা। আর অ্যাস্টেরিক মাল্টিপ্লিকেশন, এটা আমার প্রেসিডেন্স কম ছিল প্যারেন্থেসিসের থেকে, সেজন্য এটা আছে পার্টসের উপরের লেভেলে। বুঝতে পারছি? তাহলে এরপর থেকে যখন পার্টস গুলো ক্যালকুলেট করবেন, পার্টস গুলো আঁকবেন, তখন প্রেসিডেন্সটা মাথায় রেখে আঁকবেন। কারণ কি যদি এগুলা উল্টাপাল্টা করেন, পার্টস যদি উল্টাপাল্টা করেন, আপনাদের মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওই যে একটু আগে মানে যেটা হয়েছিল, যে আমি পার্টস ট্রি যদি ভুলভাল আঁকি, এই জিনিসটা 2+3 to 4 পার্টস ট্রিতে যদি আমি প্লাসকে নিচের দিকে দেই, অ্যাস্টেরিক কে যদি উপরের দিকে দেই, তখন প্লাসের কাজটা আগে হবে আর অ্যাস্টেরিকের কাজটা পরে হবে। যেহেতু অ্যাস্টেরিক উপরের দিকে আছে, তখন কিন্তু 20 আসবে অ্যান্সার, যেটা কিন্তু আমার অ্যাকচুয়াল অ্যান্সার না। আমার ম্যাথমেটিক্যালি এটার অ্যাকচুয়াল অ্যান্সার কত, ম্যাথমেটিক্যালি এটা অ্যাকচুয়াল অ্যান্সার হলো 40। সেজন্য প্রেসিডেন্স মেলার জন্য আমাকে পার্টস ট্রিটাও কিন্তু ওইভাবে আঁকতে হবে। এটুকু কি সবাই বুঝতে পারছেন, পার্টস ট্রি আঁকাটা? বুঝাতে পারছি এটুকু? কারো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এখন নেক্সট ইয়াতে যাই। আচ্ছা, পার্ট থ্রি আমরা আঁকলাম। পার্ট থ্রি আঁকার পর এখন আমাদের কাজ হলো অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করা। আমি এতক্ষণ ধরে যে বলতেছিলাম যে আমার এই জিনিসটা এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন, যেটা হলো সিনট্যাক্স অ্যানালাইজার বলতেছে এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন। বাট এটার ভ্যালু কত সেটা কিন্তু আমাকে সিনট্যাক্স অ্যানালাইজার বলতে পারেনি। এবং এই জন্য আমাকে সিমেন্টিক অ্যানালাইজারে বেশি করে সিমেন্টিক রুল অ্যাড করতে হয়, সিমেন্টিক রুল দিয়ে আমরা ভ্যালু গুলোকে ক্যালকুলেট করি। আবার অনেক সময় আমাকে টাইপও জানা লাগতে পারে, যে ওই যেটা এক্সাম্পল আমি একটু আগে দিলাম, যে আমার একটা প্লাস আছে, যে প্লাস আছে, প্লাসের দুই পাশে দুইটা অপারেন্ড আছে। এখন কিছু কিছু কম্পাইলার খুবই সেন্সিটিভ, যে আমার দুই পাশে ইন্টিজার থাকতে হবে বা দুই পাশে ফ্লোট থাকতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে ই এর টাইপ কি, টি এর টাইপ কি। তাহলে এটাকে এই যে কাজগুলো, যে টাইপটা চেক করবো, এটাকে কোথায় করবো, সিমেন্টিক রুল দিয়ে আমরা এই কাজগুলো করি। তো আপাতত আমরা সহজ কাজটা করি, যেটা হলো জাস্ট ভ্যালু বের করা। তো আমি আপাতত যে আমি একটা একটা ইনপুট নেই, এই ইনপুটটা ভ্যালু বের করে দেখাই যে কিভাবে করতে পারি। তাহলে বাকিগুলোর জন্য জিনিসগুলো কিন্তু খুবই সিমিলার। ঠিক আছে, তাহলে ইনপুট এটা মাথায় রাখেন যে আমরা এইটার ভ্যালু বের করতে যাচ্ছি 2+3 × 4।
এটার আমরা ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে আমাদের যেটা বেসিক্যালি করতে হবে, আমাদের এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা ছিল, এই কনটেক্সট ফ্রি গ্রামারের সাথে সিম্যান্টিক রুল অ্যাড করতে হবে, এবং সিম্যান্টিক রুল অ্যাড করি আমরা এই কার্লি ব্রেসের মধ্যে। ঠিক আছে, যেটা আমরা আপনারা হয়তো আপনাদের ল্যাবের মধ্যে অলরেডি পড়ে আসছেন। আপনাদের যে ওয়াইএসসিসি ফাইলটা ছিল, ওই ওয়াইএসসিসি ফাইলের মধ্যে কি আপনারা এরকম সেভেন ব্র্যাকেটের মধ্যে লিখতেন না? তখন কি হইতো, তখন বেসিক্যালি এটা রিডাকশন হওয়ার সময় তো হইতো, সাথে সাথে এই অ্যাকশন গুলোও আপনার এক্সিকিউট হইতো। তাহলে আমরা যখন কোনো কার্লি ব্রেসের মধ্যে কোনো কিছু লিখি, এগুলো বেসিক্যালি কি লিখি, সিম্যান্টিক অ্যাকশন লিখি, যে ওই রুলটা যখন কোনো কিছু কাজ করবে তখন কি কাজটা হবে সেটা আমরা লিখি। আচ্ছা, তো এই বটম আপ পার্সারে একটা জিনিস খেয়াল করেন। আমি আমি মনে করেন এই যে টি এর ভ্যালু চাই, একটু উপর থেকে দেন, আমি মনে করেন টি এর ভ্যালু চাই। টি এর ভ্যালু চাওয়ার জন্য আমাকে কিন্তু দুইটার ভ্যালু লাগবে, একটা হলো এই টি চিলড্রেনের ভ্যালু লাগবে, আবার এফ এর ভ্যালু লাগবে, তাই না? যতক্ষণ না পর্যন্ত আমার কাছে টি এর ভ্যালু আসতেছে আর এফ এর ভ্যালু আসতেছে, ততক্ষণ না পর্যন্ত আমি কিন্তু আমার যে প্যারেন্ট টি আছে সেটার ভ্যালু বের করতে পারবো না, তাই না? তাহলে আমাকে এখান থেকে আমি একটা বুঝতে পারতেছি যে আমাকে কিন্তু আগে চিলড্রেনের ভ্যালু গুলো লাগবে, চিলড্রেনের ভ্যালু কত, এবং চিলড্রেনের ভ্যালু যদি আমি পেয়ে যাই, তারপরে আমি এই দুটা ভ্যালু গুণ করে আমি ফাইনালি প্যারেন্টের ভ্যালুটা পাবো। তাহলে এইখানে যে একটা ট্রি আছে, এই ট্রিকে আমাকে ট্রাভার্স করতে হবে কিন্তু এই অর্ডারে, আমি যে অর্ডারটা বললাম, আগে চিলড্রেনকে করতে হবে, চিলড্রেনকে ট্রাভার্স করে প্রসেসিং গুলো করব, এরপরে হলো আমি আমার প্যারেন্টকে ট্রাভার্স করব বা নিজেকে ট্রাভার্স করব। তো আপনারা আপনাদের অ্যালগো কোর্সে হয়তো ট্রাভার্সিং টেকনিক গুলো পড়ে আসার কথা, সেটা হলো একটা একটা ট্রাভার্স ছিল কি, ইন অর্ডার ট্রাভার্সাল ছিল, প্রি অর্ডার ট্রাভার্সাল ছিল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল ছিল। তাহলে আমি যে ট্রাভার্সালটার কথা বললাম, যে আগে চিলড্রেনকে ট্রাভার্স করে এরপর হলো নিজেকে ট্রাভার্স করো, সেটা 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 কোন ট্রাভার্স অর্ডারের মধ্যে পড়তেছে, পোস্ট অর্ডারে, তাই না? কারণ কি পোস্ট অর্ডারে কি হয়, যেহেতু পোস্ট পোস্ট মানে কি পরে, তাহলে তাহলে কোনো একটা নোড সে আগে তার চিলড্রেনকে ভিজিট করবে, এরপরে নিজেকে ভিজিট করবে, যেহেতু নিজেকে পরে ভিজিট করতেছে সেজন্য এটার নাম হচ্ছে পোস্ট অর্ডার। প্রি অর্ডার কে ছিল, প্রি অর্ডারে যেটা ছিল, সে আগে নিজেকে ভিজিট করবে, সে আগে নিজেকে প্রসেস করবে, এরপরে সে তার চিলড্রেনে গিয়ে প্রসেস করবে, এটা কিন্তু ছিল আমার প্রি অর্ডার। আর ইন অর্ডার কি ছিল, ইন অর্ডার মানে দেখে ইন মানে কি মাঝখানে না, তার মানে কি নিজেকে সে মাঝামাঝি পজিশনে ভিজিট করবে। তাহলে এটার যদি একটা ইন অর্ডার ট্রাভার্সাল আঁকি, আগে কি হবে, আগে আমার এই চিলড্রেনটা ভিজিট হবে, এরপরে সে নিজে ভিজিট হবে, এরপরে রাইট চিলড্রেনটা ভিজিট হবে। এটা ছিল আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। বাট আমাদের এখানে কোন ট্রাভার্সালটা লাগবে, আমাদের এখানে ইন কেও লাগবে না, প্রি কেও লাগবে না, আমরা এখানে ইয়া হলো পোস্ট অর্ডার ট্রাভার্সাল। অর্থাৎ যেহেতু দেখে বুঝতেছি যে আমাদের এখানে আগে কার ভ্যালু লাগবে, আগে চিলড্রেনের ভ্যালু দুটা লাগবে, এবং চিলড্রেনের ভ্যালু পাওয়ার পরে আমি কিন্তু নিজের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে পোস্ট অর্ডার ট্রাভার্সালে যেহেতু আগে চিলড্রেন গুলো ভিজিট হয় বা প্রসেস হয়, এরপরে নিজে ভিজিট হয়, তাহলে আমরা এখানে পোস্ট অর্ডার ট্রাভার্সাল টেকনিকটাই ইউজ করবো। ঠিক আছে, তাহলে এটার যদি আমি একটু পোস্ট অর্ডার ট্রাভার্সিংটা বুঝাই, তাহলে কিভাবে জিনিসটা প্রসেসিং হবে, সেটা হলো আমার এই ট্রিতে সে শুরু থেকে আসলো, মানে সে ইতে সে আসলো, ইতে আসার পর সে কিন্তু নিজেকে প্রসেস করবে না আগে, সে যেটা করবে সে চেক করবে যে তার কোনো চিলড্রেন আছে কিনা, যদি তার কোনো চিলড্রেন থাকে সে তার চিলড্রেনকে রিকার্সিভলি আবার সে চিলড্রেনকে ভিজিট করতে বলবে বা প্রসেস করতে বলবে। তাহলে শুরুতে ই থেকে শুরু হইলো এই পার্স ট্রিতে, ই থেকে যাওয়ার পর এবার কিন্তু সে কোথায় যাবে, টিতে যাবে। টিতে যাওয়ার পর সে কিন্তু আবার একই কথাই বলবে, যে আমি কি টিকে এখনই ভিজিট করব বা প্রসেস করব, না আমি এখন প্রসেস করব না, আমি দেখবো যে এর কিন্তু চিলড্রেন গুলো আছে, তাহলে আমার কাজ কি, এই টি এর আগে চিলড্রেন কে প্রসেস করে আসা, এরপরে আমি তাকে প্রসেস করবো। তাহলে ই থেকে সে রিকার্সিভলি টির কাছে গেল, সিমিলারলি টি থেকে আবার সে রিকার্সিভলি কার কাছে যাবে, এই টির কাছে যাবে। দেন আবার ওই সেম কোশ্চেন, যে টি কে কি প্রসেস করতে পারবো, এখনই প্রসেস করতে কিন্তু পারবো না, কারণ কি টি এর একটা চিলড্রেন আছে, এফ আছে, এফ চিলড্রেনটা আছে, তাহলে আগে এফ কে প্রসেস করে আমার টি কে প্রসেস করতে হবে। তাহলে আমি এই টি থেকে আবার রিকার্সিভলি এফ এর কাছে গেলাম। দেন আবার সেম কথা, এফ কি এখনই প্রসেস করা যাবে, যাবে না, কারণ কি এফ এর একটা চিলড্রেন আছে, এফ এর দেখেন এখানে এই চিলড্রেন গুলো আছে, লেফট প্যারেন্থেসিস ই রাইট প্যারেন্থেসিস, এই চিলড্রেন গুলো এফ এর আছে। তাহলে আগে আমাকে এই চিলড্রেন গুলোকে ভিজিট করতে হবে। তাহলে প্রথমে দেখেন আমি এই চিলড্রেনকে ভিজিট করলাম, লেফট প্যারেন্থেসিস কে ভিজিট করলাম। এখন লেফট প্যারেন্থেসিসে কি কোনো চিলড্রেন আছে, এখানে কি কোনো চিলড্রেন আছে, নাই, তাই না? তার মানে লেফট প্যারেন্থেসিস থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে এখন আমার কাজ কি, এখন কাজ হলো লেফট প্যারেন্থেসিস কে প্রসেস করা, যেহেতু পোস্ট অর্ডার।
লেফট প্যারেন্থিসিস কে প্রসেস করলাম, লেফট প্যারেন্থিসিস কে প্রসেস করার পর আমি কার কাছে যাব? আমি কি এখন লেফট প্যারেন্থিসিস প্রসেস করার পর আমি কি এফ কে প্রসেস করতে পারবো? পারবো না, কারণ কি এফ এর কিন্তু আরো দুইটা চিলড্রেন বাকি আছে। এই দুটা চিলড্রেনকে প্রসেস করার পরই আমি কেবলমাত্র এফ কে প্রসেস করতে পারবো। তাহলে লেফট প্যারেন্থিসিস কে প্রসেস করার পর আমি কিন্তু আবার ইর কাছে আসলাম। দেন আমি আবার ই কে জিজ্ঞাসা করবো সেম কথা, যে তোমাকে কি আগে প্রসেস করতে পারবো কিনা? অবশ্যই পারবো না, কারণ কি ই এর কিন্তু আবার দেখেন এখানে তিনটা চিলড্রেন আছে ই এর। তাহলে আমার যেটা কাজ সেটা কি, ই কে আবার এখান থেকে ভিজিট শুরু করা। তাহলে এই ই থেকে আমরা কোথায় যাচ্ছি? আমরা এই ই থেকে এখানে যাচ্ছি, এই এর কাছে যাচ্ছি। এবং দেখেন এখানেও কিন্তু আমরা সেম কাজই করব, তাই না? যে এখানেও কিন্তু আমার কোনো প্রসেসিং হবে না, কারণ কি এই ইরও একটা চিলড্রেন আছে, টি আছে। তাহলে আমরা টি এর কাছে ভিজিট করলাম, দেন আমরা এফ এর কাছে ভিজিট করলাম, আবার আইডির কাছে গেলাম। এখন আইডির কাছে যখন গেলাম, আইডির কিন্তু আর কোনো চিলড্রেন নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আইডি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তাহলে যেহেতু চিলড্রেন নাই, এখন আমার কি কাজ করতে হবে? এখন আমি আইডি কে প্রসেস করব, তাই না? কারণ কি তার তো চিলড্রেনই নেই। তাহলে চিলড্রেনের কাজ শেষ, এখন আমি তার নিজেকে প্রসেস করবো। তাহলে এখন আমি আইডি কে প্রসেস করতেছি। আচ্ছা, আইডি কে প্রসেস করার পর যেহেতু আইডি প্রসেস হয়েছে, তাহলে কি এখন আমরা এফ কেও প্রসেস করতে পারবো না? কারণ কি এফ এর একটা চিলড্রেন ছিল আমার আইডি। তাহলে আইডি কে যেহেতু প্রসেস করে ফেলছি, তাহলে এখন আমরা এফ কেও প্রসেস করতে পারবো। আচ্ছা, এফ কে যখন আমরা প্রসেস করতে পারবো, তখন আমরা কিন্তু টি কেও প্রসেস করতে পারবো, তাই না? কারণ কি এফ ছিল টি এর একমাত্র চিলড্রেন। তাহলে এফ এফ এর যখন কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা কিন্তু টি এর কাজও এখন আমরা শুরু করতে পারবো, তাই না? আচ্ছা, টি এর কাজ যখন শেষ হবে, টি এর কাজ যখন শেষ হবে, তখন আমরা কিন্তু ই এর কাজও আমরা শেষ করে ফেলতে পারবো, কারণ কি ই এর মাত্র একটা চিলড্রেনই ছিল, টি। তাহলে টি এর কাজ যখন আমরা শেষ করে ফেলছি, তখন আমরা টি এর কাজটাও শেষ করে ফেলতাম। আচ্ছা, এখন এগেইন ই এর পরে সে কোথায় যাবে? এবার প্লাসের কাছে যাবে, তাই না? প্লাসের কি কোনো চিলড্রেন আছে? নাই। তাহলে প্লাসের প্রসেস কিন্তু এখানেই শেষ। সে এই প্লাসকে প্রসেস করবে, যেহেতু তার কোনো চিলড্রেন নাই। আচ্ছা, প্লাসের পর সে কোথায় যাবে? এই টির কাছে যাবে। এখন এই টিকে কি সে প্রসেস করবে? না, প্রসেস করবে না, কারণ কি তার চিলড্রেন আছে, আগে চিলড্রেনকে প্রসেস করে আসতে হবে। তাহলে রিকার্সিভলি টি থেকে আমরা এফ এ গেলাম, এফ থেকে আবার সেম আইডি তে গেলাম। এখন আইডির তো কোনো চিলড্রেন নাই। তাহলে কি আমরা এখন যখন ব্যাক করতেছি, আমরা আগে আইডি কে প্রসেস করবো, তাই না? কারণ কি আইডির কোনো চিলড্রেন নেই। আচ্ছা, আইডি কে যখন প্রসেস করা হয়ে গেছে, এখন আমরা কাকে প্রসেস করব? এখন আমরা এফ কে প্রসেস করব, কারণ কি এফ এর একমাত্র চিলড্রেন ছিল আমার আইডি। আচ্ছা, এফ কে যখন আমরা প্রসেস করে ফেলছি, এবার কিন্তু আমরা টি কে প্রসেস করতে পারবো, তাই না? কারণ হচ্ছে টি এর একমাত্র চিলড্রেন ছিল আমার এফ। তাহলে টি কে যখন আমরা প্রসেস করছি, এরপর আমরা কাকে প্রসেস করবো? এরপর আমরা রাইট প্যারেনথিসিস কে প্রসেস করবো। এই রাইট প্যারেনথিসিস কে আমরা প্রসেস করবো। আচ্ছা, রাইট প্যারেনথিসিস যখন প্রসেস করে ফেলছি, এখন এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? এই এফ এর কাছে যাচ্ছি, রাইট? এই এফ এর কাছে যাচ্ছি। তাহলে এখন একটু এফ এর কথা চিন্তা করেন। এফ এর কাছে যখন আসলাম, আমরা কিন্তু অলরেডি লেফট প্যারেনথিসিস কে প্রসেস করছি, ই কেও প্রসেস করছি, আবার রাইট প্যারেনথিসিস কে মাত্র প্রসেস করে আসলাম। তার মানে কি এফ এর যে তিনটা চিলড্রেন ছিল, তিনটা চিলড্রেন কিন্তু আমার প্রসেস করা হয়ে গেছে। তাহলে আমরা এফ কেও কিন্তু এখন প্রসেস করতে পারবো। আচ্ছা, এফ কে যেহেতু প্রসেস করতে পারছি, এখন আমরা কিন্তু টি কেও প্রসেস করতে পারবো, তাই না? কারণ টি এর একমাত্র চিলড্রেন ছিল আমার এফ। তাহলে আমরা টি কেও এখন এখন আমরা টি কেও প্রসেস করতে পারবো। আচ্ছা, তাহলে টি এর পর সে কোথায় যাবে? পোস্ট পোস্ট অর্ডারে আমার এই প্লাসের কাছে যাবে, অ্যাস্টেরিকের কাছে যাবে, তাই না? অ্যাস্টেরিকের কাছে। এগেইন অ্যাস্টেরিকের কোনো চিলড্রেন আছে? নাই। তাহলে চিলড্রেন যেহেতু আর প্রসেস করা লাগতেছে না, তখন কি আমরা নিজে একে এখন আমরা প্রসেস করতে পারবো। তাহলে আমরা অ্যাস্টেরিককে প্রসেস করে ফেললাম। এরপর আবার কোথায় যাবে? এরপর আবার এফ এর কাছে যাবে। এফ থেকে প্রসেস করতে পারবো? না, পারবো না, আমাকে আগে আইডি কে প্রসেস করতে হবে, রাইট? তাহলে আমরা এফ থেকে আমরা আইডির কাছে গেলাম। এখন যদি আমরা দেখি আইডির কি কোনো চিলড্রেন আছে? আইডির কোনো চিলড্রেন নাই। তাহলে এখন আমরা কি, এখন আমরা আইডি কে প্রসেস করতে পারবো। একবার যখন আমরা আইডি কে প্রসেস করতে পারছি, এখন আমরা আবার এফ কে প্রসেস করতে পারবো। ঠিক আছে? এখন এফ কে যখন আমরা প্রসেস করে ফেললাম, এবার আমরা কিন্তু ফাইনালি টি কে প্রসেস করতে পারবো। কারণ কি দেখেন, টি কে কেন প্রসেস করতে পারতেছি? এই টি কে প্রসেস করার জন্য আমরা কিন্তু ওই যে আগে ট্রাভার্সালের শুরুর দিকে আমরা কিন্তু এই টি কে অলরেডি একবার প্রসেস করে আসছি। অ্যাস্টেরিক কেও আমরা একটু আগে প্রসেস করলাম, এফ কে মাত্র প্রসেস করলাম। তাহলে যেহেতু টি এর তিনটা চিলড্রেনকে আমরা প্রসেস করে আসছি, এখন আমরা ফাইনালি এখান থেকে এই টি তে আমরা প্রসেস করতে পারতেছি। এবং ফাইনালি এই টি থেকে আমরা কোথায় প্রসেস করতে পারবো? ইতে। তাহলে আপনারা যা- এই যে একটা ট্রি আছে, এই ট্রি কে আমরা যদি পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি, আমরা বেসিক্যালি কিন্তু এই অর্ডারে জিনিসটাকে ট্রাভার্সাল করতাম। ঠিক আছে? তো এখন এটা 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 কিন্তু আই গেস এটা বুঝতে পারার কথা, অ্যালগোরিদম কোর্সে কিন্তু আমাদের এই ট্রাভার্সাল গুলো আমরা অনেকবার দেখে আসছি। ঠিক আছে? আর ওগুলা যদি কিছু মনে না রাখতে চান, খালি এই জিনিসটাই মনে রাখেন, যে আমাদের যখন কোনো কিছু কাজ করতে হবে, আমাদের যখন কোনো কিছু প্রসেস করতে হবে, আমরা দেখেন প্রসেসটা কখন করতে পারতেছি, যেহেতু বটম আপ।
আমরা যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছি ওই সময় কিন্তু আমরা প্রসেসটা করতেছি। আমরা যখন উপর থেকে নিচে আসতেছি তখন কিন্তু প্রসেস করতেছি না, তাই না? টি থেকে আমরা এফ এ কিন্তু জাস্ট ভিজিট করতেছি, প্রসেস করতেছি। এফ থেকে আইডি তে আমরা ভিজিট করতেছি, প্রসেস করতেছি না। প্রসেস কখন করতেছি? যখন আমরা এই যে এরকম রিডাকশন করতেছি, তাই না? বটম আপ ওয়েতে কি হয়, রিডিউস হয়, জিনিসগুলো রিডিউস হয়ে 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 একসময় স্টার্ট সিম্বলে পৌঁছায় যায়। তাহলে যখন আমার এই রিডিউস এর কাজগুলো হচ্ছে তখনই কিন্তু বেসিক্যালি আমরা প্রসেসটা করতেছি। তাহলে এইটাই সবসময় মনে রাখবেন যে আমার যখন এই যে অ্যারোটা এইদিকে উপর থেকে নিচের দিকে তখনই বুঝবেন যে আমার প্রসেসটা হচ্ছে। আর যখন উপর থেকে যখন নিচের দিকে তখন প্রসেস গুলো হচ্ছে না। বুঝাতে পারছি? এটা তো শর্টকাটে এইভাবে মনে রাখতে পারবো। তাহলে আমার এখানে যখন আমরা এই ট্রিটাকে ভিজিট করব, কোন অর্ডারে ভিজিট করব? আমি যদি একটু আরেকবার দেখাই, আমি কোন অর্ডারে ভিজিট করব? আমি উপর থেকে এরকম নিচের দিকে আসবো, বাট যেমন দেখেন আমি শুরুতে যে ভিজিট করার ট্রাই করি, আমি ই থেকে টি তে আসলাম, টি থেকে এফ এ আসলাম, এগুলো এগুলা সময় কিন্তু কোনো প্রসেসিং হচ্ছে না, জাস্ট ভিজিট করতেছি। ঠিক আছে, দেন আমরা এফ থেকে রাইট প্যারেন্থিসে আসলাম। এখন রাইট প্যারেন্থিসে কিন্তু কোনো ইয়া নাই, রাইট প্যারেন্থিসে কোনো চিলড্রেন নাই। তাহলে তখন কি হবে? তখন বেসিক্যালি যেটা হবে যে এই রাইট প্যারেন্থিসটাকে এখন আবার প্রসেস করতে হবে। তাহলে কি, এই যে রাইট প্যারেন্থিসে প্রসেস করার জন্য আমি এরকম ব্ল্যাক কালারের একটা অ্যারো দিয়ে বুঝাইলাম যে এখন আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, তখন কি রাইট প্যারেন্থিসটা প্রসেস হয়ে গেল। আচ্ছা, এরপরে এরপরে সে কোথায় যাবে? এরপরে সে কিন্তু যাবে ই এর কাছে, রাইট? কারণ কি, ইও আমার একটা চিলড্রেন ছিল এফ এর, এই এফ এর একটা চিলড্রেন ছিল ই, তাহলে ই কেও প্রসেস করে আসতে হবে। তো ই থেকে আবার রিকার্সিভলি সে কোথায় কোথায় যাবে? ই থেকে রিকার্সিভলি যাবে আবার ইতে, আবার টি তে যাবে, টি থেকে এফ এ যাবে, এফ থেকে আমার আইডি তে যাবে। তো এগুলা যখন আমার উপর থেকে নিচের দিকে আসছে ওই সময় আমরা কোনো প্রসেস করতেছি না। আমরা প্রসেস করব কখন? আমরা যখন এই যে ব্যাক করতেছি, আইডি থেকে যখন এফ এ গেলাম, এফ থেকে যখন টি তে গেলাম, টি থেকে যখন ই তে গেলাম, তখন আমাদের বেসিক্যালি প্রসেস গুলো হচ্ছে। আচ্ছা, এরপরে আবার কোথায়? এরপরে ই থেকে কোথায় যাবে? ই থেকে প্লাসে যাবে। এগেইন প্লাসে যাওয়ার পর আমরা কি করব? প্লাসের চিলড্রেনকে খুঁজবো। প্লাসে কোনো চিলড্রেন নাই, তাহলে কি হবে? এরপর এই প্লাসটাকে প্রসেস করতে হবে। তাহলে প্লাসের জন্য আমরা এরকম কালো কালো ইয়া দিয়ে বুঝাইলাম যে এখন একে প্রসেস করবো। আচ্ছা, এরপর প্লাসের পর কার কাছে যাবে? টি এর কাছে যাবে, তাই না? তো যখন আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি তখন কোনো প্রসেসিং হচ্ছে না। তো যখন আমরা আইডি কে পেয়ে গেছি, আইডির যেহেতু কোনো চিলড্রেন নাই, তাহলে হলো একে আমরা এখন প্রসেস করতে পারি। তাহলে আমরা যখন প্রসেসিং করবো তখন আবার আমরা নিচ থেকে উপরের দিকে আসতেছি। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে আসতেছি, নিচ থেকে উপরের দিকে আসতেছি। তারপরে আমরা কাকে প্রসেস করব? রাইট প্যারেন্টস কে প্রসেস করবো, তাই না? রাইট প্যারেন্টস যেহেতু কোনো চিলড্রেন নাই, তাহলে চিলড্রেন কে প্রসেস করার কোনো কথা আসতেছে না এখানে। তাহলে রাইট প্যারেন্টস কে প্রসেস করব। এরপর কি, এরপর আমরা এফ কে প্রসেস করব। এফ কে প্রসেস করার পর কাকে প্রসেস করব? এই অ্যাস্টেরিক কে প্রসেস করব, যেহেতু অ্যাস্টেরিক কোনো চিলড্রেন নাই। দেন আমরা কার কাছে যাব? দেন আমরা কিন্তু এই এফ এর কাছে যাব। এই এফ এর কাছে গিয়ে এগেন দেখেন এই এফ এর কিন্তু চিলড্রেন আছে, তাহলে আগে আমাকে চিলড্রেন মধ্যে যাইতে হবে, চিলড্রেনকে আগে প্রসেস করতে হবে। তাহলে চিলড্রেনকে আগে প্রসেস করলাম, করে আমরা আবার এফ এর কাছে ব্যাক করলাম। এখন হলো এফ এর প্রসেসিংটা হবে, এই এফ এর প্রসেসিং এর পর কার প্রসেসিং হবে? টি এর প্রসেসিংটা হবে, এবং ফাইনালি আমার ই এর প্রসেসিংটা হবে। তাহলে এখানে আমি যখন যেগুলো রেড কালার দিয়ে দেখাইলাম, রেড কালারের মার্কার দিয়ে, আমার ওই বরাবর যখন নিচের দিকে আসতেছি তখন কিন্তু আমার কোনো রকম প্রসেসিং হচ্ছে না, জাস্ট ভিজিট করতেছি। প্রসেসিংটা হচ্ছে কখন? এই যে যখন আমি উপরের দিকে যাচ্ছি, যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাইছি। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, তাহলে হলো সিমেন্টিক রুলের কখনো মানে মানে প্যাচ লাগবে না। ঠিক আছে, সিমেন্টিক রুল আমরা যখন দেখবো, আমরা এসডিটি এগুলো শিখবো যখন, এখানে কিন্তু অনেক প্যাচ লাগে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমরা আমরা প্রসেসিং কখন করতেছি? প্রসেসিং করতেছি কিন্তু যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছি বা রিডিউস যখন হচ্ছে, আইডি থেকে এফ এ যখন রিডিউস হচ্ছে, টি থেকে যখন এফ এ রিডিউস হচ্ছে, তখন আমরা কিন্তু প্রসেসিং গুলো করতেছি। যখন উল্টা দিকে আসতেছি, এফ থেকে আইডি তে আসতেছি, পাঁচ ট্রিতে, তখন আমরা প্রসেসিং গুলো করতেছিলাম। এটা কি সবাই বুঝতে পারছেন? এই যে আমি যেই কথাটা বললাম, এটা এখন একটা এক্সাম্পল দেখবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমি আসলে কি মিন করছি এগুলা দিয়ে। ঠিক আছে, আমি আগে একটু বলে ফেললাম যেন যেন একটু রিলেট করতে পারেন। এখন যে আমি এক্সাম্পলটা দিব, এটা আমি লাস্ট ক্লাসেও দেখাইছি, আমি এটা একটু আরেকটু এখন দেখাবো, যাতে হলো জিনিসটা একটু রিলেট করতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমি একটু এই ইয়াগুলো একটু মুছে ফেলি, নাহলে খুব বিশ্রী অবস্থা হয়ে যাবে দেখতে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। ইন দ্য মিন টাইম একটু মুছে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমি তো একটা পার্স আঁকছি, ঠিক আছে।
এখন আমি চাচ্ছি এইটার এই ট্রির ভ্যালু কত, তাই না? আমি চাচ্ছি যে এই ট্রিটার ভ্যালু, এই যে ট্রি একটা আঁকলাম, অর্থাৎ এই যে এক্সপ্রেশনের ট্রি, আমি যে পার্সিটা আঁকছিলাম সেটা হলো এই এক্সপ্রেশনের ট্রি প্যারেন্থেসিস দিয়ে। তো ওইটার ভ্যালু কত সেটা আমি বের করতে যাচ্ছি। তো আমি একটু এই পার্সিটা মুছে দেই, কারণ এই পার্সটি আপাতত আমাদের কোনো দরকার নেই। আমি এই পার্সিটা একটু মুছে দিই। ঠিক আছে, তো আমরা এখন কারেন্টলি এই পার্সটি ডিল করতেছি, তো আমরা এই পার্সিটা রেখে দিই। তো দেখেন আমার আমার কাজ কি, আমার কাজ হলো এখন ভ্যালু ক্যালকুলেট করা। তো সবার আগে সবার আগে এই যে যদি আপনার কাছে 2+3 × 4, সবার আগে কোন জিনিসটা পার্টস হবে? এই লেফট প্যারেন্থিসটা কিন্তু সবার আগে পার্টস হবে, সবার আগে, তাই না? ইনপুট থেকে ওই যে আমরা এসএলআর টেবিল যে দেখছিলাম, এসএলআর টেবিলে দেখছিলাম কি শিফট শিফট করা, রিডিউস করা, তাই না? ইনপুট থেকে যখন কোনো কিছু আসে, যখন আমরা শিফট করি স্ট্যাকের মধ্যে, তখন কি, তখন ইনপুট থেকে একটা ক্যারেক্টার চলে আসে, তাহলে সবার আগে কিন্তু আমার এখানে শিফটিং এর কাজগুলো হবে, তাই না? তো এরপরে হলো বাকিগুলো আস্তে আস্তে জিনিসগুলো ওই ওই রিডিউস হতে 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 এক সময় সে ইতে গিয়ে পৌঁছাবে। তো এখন এই জিনিসটা একটু আমরা পার্ট পার্ট থ্রি থেকে দেখি। পার্ট থ্রিতে আমি শুরুতে কি বলছিলাম যে আমার ভিজিট ভিজিট করবো কোথা থেকে, শুরু থেকে ভিজিট করবো, বাট প্রসেস হবে না, জাস্ট ভিজিট হবে। তাহলে ই থেকে, এটা এটা কত ছিল, টি ছিল, ই থেকে টি, টি থেকে এখানে আসলো আসলো আসলো, আসার পর সবার আগে সে এই লেফট প্যারেন্থিস পাইলো। ঠিক আছে, সবার আগে সে লেফট প্যারেন্থিস কে পাইলো। তো লেফট প্যারেন্থিস যেহেতু কোনো চিলড্রেন নাই, তাহলে আমরা আগে লেফট প্যারেন্থিস কে প্রসেস করবো। আচ্ছা, লেফট প্যারেন্থিস কিভাবে প্রসেস করব? জাস্ট এটা কিন্তু জাস্ট শিফট অপারেশনটা হয় আমাদের যে এসএলআর পার্স টেবিলে যেটা দেখছিলাম, সেখানে কি হতো, শিফট অপারেশনটা থাকতো। শিফট অপারেশন হলে আমার ইনপুট থেকে স্ট্যাকের মধ্যে এরকম একটা এই লেফট প্যারেন্থিসটা চলে আসে। তাহলে এখানে আমাদের এক্সট্রা করে কোনো কাজ করতে হবে না, এটা আমাকে এসএলআর পার্স টেবিলে করে দিবে, শিফটিংটা করে দিবে। তাহলে এটার জন্য আমার আলাদা করে কোনো কিছু নাই, দরকার নেই। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে সে ই কে ভিজিট করবে। ই কে ভিজিট করার পর সে আমার এই ই এর যে চিলড্রেন আছে তার কাছে যাবে, তাই না? আমার এই যে এই বরাবর সে মুভ করতে থাকবে। এই বাবা মুভ করতে 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 একসময় সে আইডি কে ভিজিট করবে। এখন আইডি কে যখন সে ভিজিট করলো, সে দেখলো যে আচ্ছা আইডির কোনো চিলড্রেন নাই, তাহলে চিলড্রেনের কাজ শেষ। এখন আমাকে আইডি কে প্রসেস করতে হবে। তাহলে যখন আমরা প্রসেস করছি তখন বেসিক্যালি কি হচ্ছে, আইডিটা কিসে রিডিউস হচ্ছে, এফ এ রিডিউস হচ্ছে না? দেখেন আগে আমার কি ছিল, এটা ছিল, দেন টু, তাহলে আগে শিফট হইলো, শিফটের পর কি হয়েছে, শিফটের পর আইডিটা আসলো, দেন আমরা কি করছি, এই টুটা রিডিউস করে আমরা কিসে লিখবো, এফ এ লিখবো। এই টুটাই ছিল আমার আইডি, তাহলে আইডিটা রিডিউস করে আমার এফ এ হচ্ছে। ওই যে এস এর আর পার্টস টেবিলে যে আমার রিডাকশনটা ছিল, আইডি রিডিউস টু কি হয়, এফ হয়। এই যে রিডিউসনটা, এটা তাহলে এখন আমার হবে। তাহলে যখন আমার আইডি থেকে এফ হবে, তখন আমি কি চাচ্ছি, তখন আমি চাচ্ছি যে আইডির ভ্যালুটাকে সেভ করে রাখতে এফ এর মধ্যে। তাহলে আমি একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি, এফ এর মধ্যে ভ্যালু অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি, যেইটাকে বলতে পারি এই এফ এ ভ্যালু অ্যাট্রিবিউটটা হলো আইডির যে লেক্সিনটা সেটা। এরকম একটা আমি একটা সিমেন্টিক রুল অ্যাড করতে পারি এখানে। তাহলে যেটা হবে দেখেন, যখন আইডি থেকে এফ এ রিডিউস হবে, আমি ওই যে এখন রিডিউস হওয়া মানে কি, যে প্রসেসিং এর কাজটা যেটা আমি বলতেছিলাম, যখন রিডিউস হবে তখন আমার এই সিমেন্টিক রুলটা আমাকে লিখতে হবে। তার কারণ কি, কারণ হলো আমি চাচ্ছি যে এফ এর মধ্যে এই ভ্যালুটা যেন স্টোর থাকুক। তাহলে আমি যেটা করব, আমি এখানে গেলাম, গিয়ে যখন আমার আইডি থেকে এফ এর মধ্যে সে রিডিউস হচ্ছে, তখন আমার কাজ কি, তখন আমার এই সিমেন্টিক রুলটা লেখা, যে এফ ডট ভ্যাল ইকুয়াল টু আইডি ডট লেক্সি, অর্থাৎ আইডি থেকে যেই জিনিসটা পড়ে আনতেছে সেটা আমার এফ ডট ভ্যালে স্টোর করতে। তাহলে আমার যখন ওই সিমেন্টিক রুলটা আমি লিখে ফেলছি, তখন কি হবে, তখন এখানে এফ ডট ভ্যাল, এই ভ্যাল অ্যাট্রিবিউটের মধ্যে কত স্টোর হবে, 2 স্টোর হবে, রাইট? কারণ কি, আমার ইনপুটে কত ছিল, আমার ইনপুটটা দেখতে ছিল এরকম, ইনপুটের মধ্যে ছিল আমার 2, সেজন্য ওখানে আমার এফ ডট ভ্যালের মধ্যে এখন 2 গেছে। তাহলে দেখেন আমরা এখন এই যে যখন আইডি থেকে এফ এই বরাবর আসতেছে, এখন আমরা বেসিক্যালি প্রসেসিং গুলো করতেছি। আচ্ছা, এরপরে কি হবে, এরপর এফ থেকে কোথায় রিডিউস হবে, এফ থেকে টি তে রিডিউস হবে, রাইট? এফ থেকে টি তে রিডিউস হবে। কারণ এফ থেকে যখন টি তে রিডিউস হবে, তখন আমাদের কাজ কি, তখন আমাদের কাজ হলো জাস্ট এই যে ভ্যালুটা আমরা এফ এ ছিল ওই ভ্যালুটাকে প্রপাগেট করে ফেলা। কারণ আমাদের আইডিয়াটা অনেকটা এরকম, দেখুন যখন দেখেন আমরা ই এর ভ্যালু ভ্যালু যদি বের করতে চাই, এই ভ্যালু যদি বের করতে চাই, আমার দরকার কি, এই পাশে ভ্যালুটা দরকার, এই পাশে ভ্যালুটা দরকার, এবং দুইটা যোগ করে ফেলা দরকার। এখন এই পাশে ভ্যালুটা দরকার হওয়ার জন্য আমাকে কি করতে হবে, নিচ থেকে ভ্যালুটাকে প্রপাগেট করে 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 এখানে আনতে হবে। আবার এইটার যখন আমার ভ্যালু দরকার, তখন আমার কাজ কি, তখন আমার কাজ হলো নিচ থেকে প্রপাগেট করে 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 এখানে আনতে হবে। এবং যখন আমার কাছে দুইটা ভ্যালু আসতেছে, তখন আমরা কিন্তু সিম্পলি জাস্ট যোগ করে ফেলতে পারবো। যখন আমার এই ভ্যালুটাও আছে এই ভ্যালুটাও আছে, তখন আমরা যোগ করে ফেলতে পারবো। সেজন্য আমরা যেটা বেসিক্যালি যেটা করবো,
আমরা এই নিচ থেকে ভ্যালুটাকে উপরের দিকে প্রপাগেট করতে থাকি। তাহলে যখন সে এফ থেকে টি তে যাবে তখন আমার কাজ কি কি লিখতে হবে, এখানে সিম্যান্টিক রুল কি লিখতে হবে, এখানে লিখতে হবে টি ডট ভ্যাল ইকুয়াল টু এফ ডট ভ্যাল। ঠিক আছে, তাহলে যেটা হবে টি ডট ভ্যাল এই অ্যাট্রিবিউটের মধ্যে কে স্টোর হবে, আবার এফ ডট ভ্যালুর যে ভ্যালুটা ছিল সেটা স্টোর হবে। এখানে কত ছিল, 2 ছিল, তাহলে এখানে 2 স্টোর হবে। তাহলে আমরা একটু সিম্যান্টিক রুলটা লিখে ফেলি। যখন এই যে এফ থেকে যখন টি তে রিডিউস হচ্ছে তখন আমার কাজ কি, তখন আমাদের কাজ হইলো টি ডট ভ্যালে এফ ডট ভ্যালটা লিখে ফেলা। ঠিক আছে, আমরা তাহলে ওইটাই যেটা একটু আগে বললাম ওই কাজটা আমরা করে করে ফেলছি। তাহলে দেখেন এখন যেটা হবে, যখন এখান থেকে এখানে গেল তখন টি ডট ভ্যালের মধ্যে আমার 2টা স্টোর হইলো। ঠিক আছে, এরপরে কি হয়েছে, এরপরে টি থেকে আমার ইতে রিডিউস হবে, রাইট? টি থেকে আমার ইতে রিডিউস হবে, অর্থাৎ এই প্রসেসিংটা হবে টি থেকে ইতে। তাহলে এখন আমার কাজ কি কি করা উচিত, ইতে ইর মধ্যে কোন ভ্যালুটা প্রপাগেট করতে হবে, এই যে এই টি এর ভ্যালুটা প্রপাগেট করতে হবে। তাহলে এখানে আমরা কি রুল লিখবো, এখানে লিখবো হলো ই ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট ভ্যাল। তাহলে যেটা হবে ই ডট ভ্যালের মধ্যে কে থাকবে, ই ডট ভ্যালের মধ্যে এবার আমার 2 থাকবে। তাহলে এটা যদি লিখে ফেলি তাহলে হবে ই ডট ভ্যালের মধ্যে আমার 2 আসতেছে। তাহলে এখন আমাকে এটাকে তাহলে আমাকে ওই যে সিম্যান্টিক ইয়ার মধ্যে লিখে ফেলতে হবে। ঠিক আছে, টি থেকে যখন সে ই হচ্ছে, যখন এই রিডাকশনটা হচ্ছে তখন আমরা কি লিখবো, ই ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট ভ্যাল। তাহলে দেখেন আমি কিন্তু একটা করে সিমুলেশন করতেছি আর সিমেন্টের রুলটা অ্যাড করতেছি। তো আপনাদের পরীক্ষার কোশ্চেনে কিন্তু দুই ভাবে কোশ্চেনটা আসতে পারে, ওটা আমি হয়তো কাল নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো এক ধরনের কোশ্চেন হলো এই যে এরকম সিমেন্টিক রুল লেখা, যেটা আমি মাত্র লিখতেছি, আপনাকে খালি একটা কন্টেক্সট ফ্রি গ্রামার দিয়ে দিবে, সিমেন্টিক রুল গুলো আপনাকে লিখতে হবে। তো ওই কাজটা কিন্তু আমি এখন করতেছি, যে আমি একটা ভ্যালু বের করার জন্য কি সিমেন্টিক রুল অ্যাড করতে হয়, তখন আপনাকে কিন্তু যে এই যেগুলো আমি মাত্র লিখতেছি এগুলা এইভাবে দেখে 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 লিখতে হবে। তাহলে আমরা এগুলো লিখতেছি কোন বেসিসে, সিমুলেট করে করে জিনিসগুলো লিখতেছি, তাহলে কখনো ভুল হবে না। ঠিক আছে, সিমুলেট করে করে জিনিসগুলো লিখবেন সবসময়, তাহলে কখনোই ভুল হবে না। আচ্ছা, তাহলে দেখেন এখন ই ডট ভ্যালের মধ্যে আমার 2 আসতেছে। এরপরে কাকে ভিজিট করব, এরপর যদি মনে থাকে আপনাদের যে ই ডট ভ্যালের পর কিন্তু আমরা প্লাসকে ভিজিট করি, এবং প্লাসের কিন্তু আলাদা করে কোনো প্রসেসিং দরকার হয় না, কারণ কি এই প্লাসটা আসা মানে কি, এটা কিন্তু আমার ইনপুট থেকে শিফট হবে, আমার এসএলআর পার্সারই সেই শিফটটা করে দিবে। তো আমাকে আলাদা করে এটার জন্য কোনো সিমেট্রিক রুল লেখা লাগবে না, ওই কাজটা ওই করে দিবে, আমাকে ওই সিনট্যাক্স অ্যানালাইজার করে দিবে। সো এটা নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে প্লাসের প্রসেসিং শেষ। এবার আমরা গেছি হলো টি এর কাছে, টি কে আমরা ভিজিট করতেছি। আচ্ছা, এগেইন টি কে তো আমরা আগে ভিজিট আগে প্রসেস করতে পারবো না, আগে আমাকে নিচের দিকে যাইতে হবে, তাই না, চিলড্রেনের কাছে যাইতে হবে। তো আমরা আবার এই চিলড্রেনের কাছে আসলাম। এখন দেখেন আবার সেম জিনিস, এখন আমাকে আবার সেম জিনিস, যে আমার কাছে এখন আইডি আছে, আইডির কোনো চিলড্রেন নাই, তাহলে আইডির কোনো প্রসেসিং লাগবে না। তাহলে এখন যখন আমরা আইডি থেকে আমরা এফ এর কাছে যাচ্ছি তখন আমাকে কি করতে হবে, সিমেন্টিক রুলটা অ্যাপ্লাই করতে হবে, এবং এই সিমেন্টিক রুল অলরেডি আমরা লিখে আসছি, যেটা হলো এফ ডট ভ্যাল ইকুয়াল টু আইডি ডট লেক্সিন। দেখেন এটা আমি অলরেডি লিখে আসছি, এই যে এটা আমি অলরেডি লিখে আসছি, যখন আইডি থেকে এফ এ রিডিউস হবে তখন এই কাজটা হবে, এফ ডট ভ্যাল ইকুয়াল টু আইডি ডট লেক্সিন। তাহলে যেটা হবে এখন এফ ডট ভ্যাল, এফ ডট ভ্যালের মধ্যে কি আসবে, এই আইডির ভ্যালুটা আসবে। এই আইডির ভ্যালু কত ছিল, এই আইডির ভ্যালু ছিল হলো 3, রাইট, প্যারেনথেসিসের মধ্যে আইডির ভ্যালু ছিল 3। তাহলে যেটা হবে এফ ডট ভ্যালের মধ্যে আমার 3 আসলো। তাহলে আমরা এখন এই পজিশনে আছি। এখন আমার কি হবে, এখন আমার যখন এখান থেকে এখানে যাব তখন কি হবে, একটা রিডাকশন হবে, রাইট, এফ থেকে টি তে রিডাকশন হবে। তো আমার কাজ কি, আমার কাজ হলো এই ভ্যালুটাকে উপরের দিকে প্রপাগেট করা। তাহলে আমাকে এরকম একটা রুল লিখতে হবে যে টি ডট ভ্যাল ইকুয়াল টু এফ ডট ভ্যাল, তাই না, এই রুলটা আমাকে লিখতে হবে। এবং এই রুলটা আমি অলরেডি দেখেন লিখে আসছি, এই রুলটা আমি অলরেডি লিখে আসছি, যে এফ থেকে যখন সে টি তে রিডিউস হবে, এফ থেকে যখন সে টি তে রিডিউস হবে তখন টি ডট ভ্যাল ইকুয়াল টু এফ ডট ভ্যাল, এটা আমি অলরেডি লিখে আসছি, তাহলে আমি আর নতুন করে লিখবো না। তো এখানে যেটা হবে বেসিক্যালি কি হবে, টি ডট ভ্যালে, টি ডট ভ্যালে কে আসবে এবার, এফ ডট ভ্যাল, অর্থাৎ থ্রিটাই আসবে। তাহলে আমার ভ্যালুটা এখন এখানে গেল, প্রপাগেট হয়ে এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন কি হবে, এখন দেখেন এটার পর আমরা কার কাছে যাব, এটার পর কিন্তু আমরা, এটার পর কি আমরা ডিরেক্ট ই এর কাছে যাব, এটার পর আমরা ডিরেক্ট ই এর কাছে যাব, তাই না, কারণ কি ই থেকেই তো আমার ই এর যে চিলড্রেন গুলা সেগুলাকে মাত্র প্রসেস করে আসলাম, ই থেকে ই প্লাস টি গুলো প্রসেস করে আসলাম। তাহলে এটার পর আমরা ই এর কাছে যাব। তাহলে এখানে কোন রিডাকশনটা লাগতেছে, ই থেকে টি, রাইট, টি থেকে রিডিউস হয়ে ইতে আসতেছে, টি থেকে রিডিউস হয়ে ইতে আসতেছে। তাহলে এখানে আমার কি কি সিমেন্টিক রুল লিখবো, এখানে আমার ওই সিমেন্টিক রুলটা লিখবো, ই ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট ভ্যাল, আমরা এই সিমেন্টিক রুলটা লিখবো।
তাহলে কি বেসিক্যালি এই যে এই থ্রি ভ্যালুটা প্রোপাগেট হয়ে কার কাছে যাবে, এই ই এর কাছে এখন সে স্টোর থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এই জিনিসটা যে আমি যেটা মাত্র বললাম এটা কিন্তু অনেক সময় ভুল হয়। এই যে যেভাবে যখন এই যে এইভাবে করে আসলেন এটা কিন্তু ভুল হয়, কারণ কি দেখেন এইখানে ই যেটা, এ কি শুধুমাত্র টি এর ভ্যালুটা পাবে? এটা কি তার করার কথা নাকি এ হলো যে চিলড্রেনের ভ্যালুটাকে যোগ করবে, যেটা আমি ইয়া করলাম, যোগ করবে, তাই না? কারণ এটা আসলে কোন প্রোডাকশন রুল ছিল? এই প্রোডাকশন রুলটা ছিল ই থেকে ই প্লাস টি, এই প্রোডাকশন রুলটা ছিল। তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, ই প্লাস টি রিডিউস হয়ে ই হচ্ছে। তো অনেক সময় যেটা হয় এই যে যখন আপনারা এরকম করে ভিজিট করে করে আসেন, অনেক সময় ভুলক্রমে এখান থেকে ডিরেক্ট এটা লিখে ফেলেন, বাট এটা কিন্তু এটা না। সব সময় খেয়াল রাখবেন যে আমার এখানে জিনিসটা কি আছে, এখানে যে রিডিউসটা হচ্ছে এটা কিসে রিডিউস হচ্ছে? রিডিউসটা কিন্তু হচ্ছে ই প্লাস টি, এই পুরো জিনিসটা রিডিউস হচ্ছে ইতে, অর্থাৎ এই পুরো জিনিসটা রিডিউস হচ্ছে হলো ইতে। কারণ কি, আমি তিনটা চিলড্রেন তো মাত্র প্রসেস করে আসলাম, প্রসেস করে আসার পর পুরাটা কিন্তু ইতে রিডিউস হচ্ছে। তাহলে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন এখানে। তাহলে এইখানে যখন আমরা এইখান থেকে টি থেকে আমরা ইতে যাচ্ছি তখন কোন প্রোডাকশন রুল দিয়ে রিডিউস হচ্ছে? ই থেকে টি তে রিডিউস হচ্ছে, মানে এই জিনিসটা রিডিউস হচ্ছে এটাতে কিন্তু না, কোনটাতে রিডিউস হচ্ছে? ই, ই প্লাস টি, ইতে যে রিডিউস হওয়ার জিনিসটা সেটাতে রিডিউস হচ্ছে, এই পুরো জিনিসটা ইতে রিডিউস হচ্ছে। তাহলে আমাকে এখন যে প্রোডাকশন রুলটা লিখতে হবে এটা কোথায় লিখতে হবে, মানে প্রোডাকশন রুল কোন প্রোডাকশন রুলে লিখতে হবে? এইখানে হলো সিমান্টিক রুলটা অ্যাড করতে হবে। তাহলে যেটা করব, ই থেকে ই প্লাস টি যে প্রোডাকশন রুলটা আছে এইখানে আমরা অ্যাড করব। এখানে কি অ্যাড করব? যে ই ডট ভ্যাল, এই ই ডট ভ্যাল বলতে কোন ইটা, এটা হলো আমার এই ই, ঠিক আছে? আর চিলড্রেন ইটাকে এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা ই ওয়ান লিখতে পারি, ঠিক আছে? এটা জাস্ট ফর ডিস্টিংগুইশ, আর কোনো কিছু না। আমরা লিখতে পারি ই ওয়ান ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল। তাহলে এটা যখন আমরা করে ফেললাম তখন আমার বেসিক্যালি যেটা হইলো, দেখেন, তখন আমার বেসিক্যালি যেটা হইলো এই যে যখন আমি ঘুরে ঘুরে, আমি তো এই যে এখান থেকে ঘুরে ঘুরে আসতেছিলাম, তাই না? আমি এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে আসছি, এবং এখান থেকে ফাইনালি যখন আমরা ইতে আসলাম, তাহলে এই ঈদ যে তিনটা চিলড্রেন ছিল, এই ঈদ যে তিনটা চিলড্রেন ছিল, এই তিনটা চিলড্রেনকে আমার এখন প্রসেস করা হয়ে গেছে। তাহলে এখন আমরা সিম্পলি ওইগুলা জাস্ট যোগটা করে করে ফেলতে পারতেছি। তাহলে এখন এই ই ডট ভ্যালে কে থাকবে? ই ডট ভ্যালে থাকবে এটা যোগফলটা। যোগফলটা কত? 2 প্লাস 3, 5। তাহলে ই ডট ভ্যালের মধ্যে 5টা থাকবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু ওই সিম্যান্টিক রুলটাই আমি মাত্র অ্যাড করে আসলাম, ওই সিম্যান্টিক রুলটাই আমি মাত্র অ্যাড করে আসলাম, যে ই প্লাস টি থেকে যখন ই হবে তখন এই সিম্যান্টিক রুলটা অ্যাড করবে, ঠিক আছে? তাহলে ই ডট ভ্যালুর ভ্যালু কত হচ্ছে? 5 হচ্ছে। আচ্ছা, এরপরে আমার কোন জিনিসটা ভিজিট হবে? এরপর আমার এই যে ই, এটার পর কোথায় ভিজিট হবে? রাইট প্যারেন্থিসিসে ভিজিট হবে, রাইট? এবং রাইট প্যারেন্থিসিসে কিন্তু কোনো চিলড্রেন নাই, রাইট প্যারেন্থিসিসে কিন্তু কোনো চিলড্রেন নাই। তাহলে রাইট প্যারেন্থিসিসটা কিন্তু প্রসেস করা আমার হয়ে যাবে। এবং এই যে রাইট প্যারেন্থিসিসটা আসবে এখানে কি আমি কোনো সিমেট্রিক রুল লিখতে হবে? লিখতে হবে না, কারণ কি এটা বেসিক্যালি শিফট হবে আমার ইনপুট থেকে। এবং এই কাজটা আমাকে ওই যে এসএলআর টেবিল, যেটা এসএলআর টেবিলে আমরা দেখছিলাম যে শিফট করা হয় তখন আমার পার্সারই সেটা শিফট করে ফেলে, তো আমাকে আলাদা করে কিছু করতে হবে না, কোনো সিমেট্রিক রুল লিখতে হবে না। তাহলে এইটার প্রসেসিং শেষ, অটোমেটিক হয়ে যাবে। এরপর কি হবে? এরপর দেখেন আমি ভিজিট করলাম কিসে, এরপর আমি ভিজিট করতেছি এখান থেকে এফ এ ভিজিট করতেছি, রাইট? তাহলে এখানে কোন রিডাকশনটা অ্যাপ্লাই হলো? এখানে কিন্তু এই যে এই রিডাকশনটা অ্যাপ্লাই হলো, লেফট প্যারেনথিসিস ই রাইট প্যারেনথিসিস রিডিউস টু এফ, পুরা জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু বারবার ভুল হয়, ওই জন্য আমি বারবার বলতেছি এখানে যে এখানে কোন রিডাকশনটা অ্যাপ্লাই হলো, এই রিডাকশনটা অ্যাপ্লাই হলো, পুরা জিনিসটা রিডিউস টু এফ, এই রিডাকশনটা আমার এখানে অ্যাপ্লাই হলো। তাহলে আমি যখন এটাকে অ্যাপ্লাই করব কি করতে হবে? এখানে হলো আমাকে এখন ওই সিমেন্টিক রুলটা লিখতে হবে। এখানে এখানে আমি আমি কি সিমেন্টিক রুল লিখবো? এখানে এটাই লিখবো যে আমার ই এর ভ্যালু যেটা পাইছে, ই এর ভ্যালু যেটা পাইছে সেটাকে কি এফ এর মধ্যে প্রপাগেট করে দেওয়া, তাই না? অর্থাৎ প্যারেনথিসিসের মধ্যে যে ভ্যালুটা আমার আমার পাইছে ওই ভ্যালুটাই আমি এফ এর মধ্যে জাস্ট প্রপাগেট করে দিব। অর্থাৎ আমি এখানে আমি কি লিখবো? এখানে বেসিক্যালি লিখবো এফ ডট ভ্যাল ইকুয়াল টু ই ডট ভ্যাল। তাহলে আমি ওই প্রোডাকশন রুলের কাছে যাই, এই যে এই প্রোডাকশন রুলটা, তাই না? প্যারেনথিসিস এটা রিডিউস হয় এফ এ, তাহলে এখানে গিয়ে আমি কি লিখলাম? এখানে গিয়ে লিখলাম এফ ডট ভ্যাল ইকুয়াল টু ই ডট ভ্যাল। আমার কাছে ই ডট ভ্যালের ভ্যালু অলরেডি আমি পেয়ে গেছি, তাহলে এটাকে ধরে আমি এফ এর কাছে বসাই ফেলি। তাহলে দেখেন এখানে যেটা হবে, এফ ডট ভ্যালে কে আসবে? এফ ডট ভ্যালে আসবে হলো ই ডট ভ্যাল, অর্থাৎ 5 ভ্যালুটাই আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার ভিজিট হবে কিসে? তাহলে এফ ডট ভ্যালের পর এরপর কোথায় ভিজিট হবে? অ্যাস্টেরিকে ভিজিট হবে, রাইট? এগেইন এখানে আমার আলাদা করে কোনো কিছু করা লাগবে না, কোনো সিমেন্টিক রুল লেখা লাগবে না, এটা অটোমেটিক শিফট হয়ে প্রসেসিং হয়ে যাবে।
অ্যাস্টেরিকের পর কার কাছে ভিজিট হবে? এফ এর কাছে ভিজিট হবে, বাট এফ কে কিন্তু প্রসেস করতে পারবে না আগে। তাহলে আমি আবার আইডির কাছে গেলাম, আইডির কাছে গিয়ে আমি যখন আবার ব্যাক করব, তখন আমার এখন এই রিডাকশন গুলো এখন আবার হবে। তো এই সিমেট্রিক রুল আমি কিন্তু অলরেডি লিখে ফেলছি, তাই না? এই সিমেট্রিক রুল কিন্তু আমি অলরেডি লিখে ফেলছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এফ ডট ভ্যালের পর, এফ ডট ভ্যাল যে 5 হইলো, এটার পর সে কোথায় যাচ্ছে? সে কিন্তু টি তে যাচ্ছিল, রাইট? এফ ডট ভ্যালের পর কিন্তু সে টি তে যাচ্ছিল। আচ্ছা, যেহেতু টির কাছে গেছে, তার মানে কি এখানেও কিন্তু আমার একটা রিডাকশন হবে, তাই না? এফ থেকে টি তে রিডাকশন হবে, কারণ কি টি এর যে চিলড্রেন ছিল এফ, এফ কে তো পুরোপুরি সে প্রসেস করা হয়ে গেছে। তাহলে আগে আমাকে যেটা করতে হবে, টি এর যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা সেট করে ফেলতে হবে। তাহলে টি এর ভ্যালুতে কত আসবে? এখানে 5ই আসবে, তাই না? এই ভ্যালুটা আমরা প্রপাগেট করে 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 এখানে লিখলাম। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? এখানে লিখতে হবে টি ডট ভ্যাল ইকুয়াল টু এফ ডট ভ্যাল। দেখি, এটা মনে হয় অলরেডি আমরা লিখে ফেলছি, রাইট? এই যে টি থেকে যখন এফ, অর্থাৎ এফ থেকে যখন সে টি তে রিডিউস হবে, তখন কিন্তু আমরা এই কাজটা অলরেডি করে ফেলছি, টি ডট ভ্যাল ইকুয়াল টু এফ ডট ভ্যাল। তাহলে সিম্পলি যেটা হবে, আমার এফ ডট ভ্যালের ভ্যালুটা টি তে টি ডট ভ্যালের মধ্যে থাকবে। আচ্ছা, এরপরে হলো আমি যে কাজটা যে একটু আগে বললাম সেটা, অর্থাৎ এটার পর সে কোথায় যাবে? এটার পর সে অ্যাস্টেরিকের কাছে যাবে। তো অ্যাস্টেরিককে আলাদা করে সিমেন্টিক রুল লেখার কোনো দরকার নেই, এটা এমনি প্রসেস হয়ে যাবে। এরপর সে গেল হলো এফ এর কাছে। দেন এফ কে তো আগে থেকে সে প্রসেস করতে পারবে না, তার যেহেতু চিলড্রেন আছে, তাহলে চিলড্রেনের কাছে গেল। এখন সে যখন আবার উপরের দিকে আসা শুরু করলো, এখন সে প্রসেস গুলো করবে। যখন সে আইডি থেকে এফ এর কাছে আসলো, তখন কি হবে? তখন এই এফ এর মধ্যে ভ্যালুতে কে স্টোর হবে? এফ এর মধ্যে ভ্যালুতে এই আইডিটা স্টোর হবে। তাহলে এইটা কত ছিল আমার ইনপুট থেকে যদি একটু দেখি, এটা কিন্তু ছিল আমার 4, এই 4টা ছিল। তাহলে এফ ডট ভ্যালু কি আসতেছে? 4 আসতেছে। এখন এফ থেকে যখন টি তে আসতেছে, এগেইন এখানে একটা কশন আছে। কি কশন? এখানে রিডাকশন কার হচ্ছে? এখানে কি এফ রিডিউস টু টি হচ্ছে, নাকি পুরা জিনিসটা রিডিউস টু টি হচ্ছে? পুরা জিনিসটা রিডিউস টু টি হচ্ছে কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন সব সময়, প্রত্যেকটা লেভেলে এই জিনিসটা চেক করবেন রিডাকশনের সময়। এখানে কিন্তু বেসিক্যালি এই রিডাকশনটা ক্যারি আউট হচ্ছে টি থেকে টি ক্রস এফ, অর্থাৎ টি ক্রস এফ থেকে টি, এই রিডাকশনটা কিন্তু ক্যারি আউট হচ্ছে পুরো জিনিসটা। কারণ কি টি এর যে বাকি তিনটা চিলড্রেন ছিল, বাকি তিনটা চিলড্রেনকে আমি মাত্র প্রসেস করে আসলাম, সেজন্য এই রিডাকশনটাই ক্যারি আউট হচ্ছে এখানে। তাহলে আমরা যখন এফ ডট ভ্যাল থেকে এখানে যখন টির কাছে যাচ্ছি, তখন আমরা কি লিখতে হবে? তখন আমাকে এই যে এই প্রোডাকশন রুলের সাপেক্ষে লিখতে হবে কি, টি ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট, এখানে এখানে এই টি মানে কে? এই টি মানে হচ্ছে এই টিটা, ইকুয়াল টু কারা কারা? আমি এখানে টি ওয়ান দিয়ে লিখলাম, ইকুয়াল টু লিখলাম হলো টি ওয়ান ডট ভ্যাল ইন্টু এফ ডট ভ্যাল। ঠিক আছে? তাহলে দেখেন টি ওয়ান মানে হচ্ছে এইটা, আর এফ মানে কে? এফ মানে হচ্ছে এইটা। তো যেটা হবে, আমাকে তাহলে এই যে এখান থেকে যখন আমি এই যে এই পোর্শনে যাচ্ছি, এখান থেকে যখন আমি এখানে যাচ্ছি, তখন আমার এখানে টি এর ভ্যালু কত সেট হবে? এটা একটু উপরে লিখে আসি। এই যে এবার আমার কোন প্রোডাকশন রুলটা ইউজ হচ্ছে? এবার আমার এই প্রোডাকশন রুলটা ইউজ হচ্ছে, টি থেকে টি ক্রস এফ। তাহলে এখানে কি হবে? টি ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট ভ্যাল ইন্টু এফ ডট ভ্যাল। তো এই টি বলতে এটা বেসিক্যালি টি ওয়ান, আমি জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য টি ওয়ান লিখছি, ঠিক আছে? তাহলে এখন যেটা হবে, এখন টি ডট ভ্যালের মধ্যে কে স্টোর থাকবে? টি ডট ভ্যালের মধ্যে, যে এটা ডট ভ্যালের মধ্যে কে স্টোর থাকবে? 5 ইন্টু 4। আমার সিমেন্টিক রুল গুণ করতে বলছিল, সেজন্য আমি এখানে গুণ করছি। তাহলে 5 ইন্টু 4 মানে কত? 20। ঠিক আছে? তাহলে ফাইনালি দেখেন আমরা এখান থেকে এই পর্যন্ত আসছি। এবার আমার কাজ কি? এরপরে কাজ হলো টি থেকে ইতে রিডিউস করা, তাই না? একটাই চিলড্রেন, ই এর একটা চিলড্রেন ছিল টি, টি তে মাত্র প্রসেস করে আসলাম। তাহলে এখন ই এর ভ্যালুটা আপডেট করা। তাহলে ই ডট ভ্যাল মানে কার ভ্যাল হবে? টি এর ভ্যাল। তাহলে ই ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট ভ্যাল। দেখি, এটাও অলরেডি মনে হয় আমরা লিখে আসছি। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এটা অলরেডি লিখে আসছি, যে ই ডট ভ্যাল ইকুয়াল টু টি ডট ভ্যাল। তাহলে আর নতুন করে লিখতে হবে না। তাহলে দেখেন ফাইনালি, আমাদের যখন পার্সিংটা হইলো, মানে পার্সিংটা হলো, সাথে সাথে কিন্তু আমরা একটা ক্যালকুলেশনটাও পেয়ে গেলাম, মানে আমাদের পুরো এক্সপ্রেশনের ভ্যালু কত সেটাও কিন্তু পেয়ে গেলাম। সেটা কিভাবে পেয়ে গেলাম? এই যে অ্যাট্রিবিউট আকারে পেয়ে গেলাম, ওই পুরা ট্রিটার একটা অ্যাট্রিবিউট আকারে, ওই ট্রি নোট গুলো অ্যাট্রিবিউট আকারে পেয়ে গেলাম। এই যে যেই ট্রিটা মাত্র আঁকলাম, এটাকে বলা হয় অ্যানোটেটেড পার্স ট্রি। নর্মাল পার্স ট্রিতে কিন্তু আপনারা এরকম কোনো ভ্যালু দেখেন না, তাই না? খালি নোট থাকে আর ইয়াগুলা থাকে। বাট অ্যানোটেটেড পার্স ট্রিতে কি থাকে? এরকম ভ্যালু গুলা থাকে। তাহলে এটাই ছিল আমার সেই অ্যানোটেটেড পার্স ট্রি, যেটা হলো আমার সিমেন্টিক অ্যানালাইজারে কাজগুলো হয়। তাহলে কি এটাকে মোটামুটি বুঝতে পারছি এখানে ভ্যালু গুলো কিভাবে কি করতে হইলো? তাহলে দেখেন, আমি এখন যখন এই সিমেন্টিক রুল গুলো দিলাম, সিমেন্টিক রুল গুলো যখন আমি অ্যাড করলাম, তখন কিন্তু আমি ফাইনালি ওই সিনট্যাক্স
ঠিক আছে, সেটা তো সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ, সাথে সাথে আমরা সিম্যান্টিক রুল অ্যাড করে ভ্যালুটাও কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো সেজন্য অনেক সময় এটা বলা হয় যে সিনট্যাক্স অ্যানালাইজার আর সিম্যান্টিক অ্যানালাইজার প্যারালালি কাজ করে, তো দুইটা একই সাথে কাজ করে। যেমন দেখেন আমরা কিন্তু রিডাকশনও করতেছিলাম, আবার সাথে সাথে ভ্যালুটাকে প্রপাগেট করতেছিলাম উপরের দিকে। তার মানে দেখেন সিনট্যাক্সেরও কাজও করতেছি, সিম্যান্টিক কাজগুলো করতেছি, তাহলে প্যারালালি কাজগুলো করতেছি। এটা কি বুঝতে পারছি? তো আপনাদের এক ধরনের কোশ্চেন কিন্তু এরকম আসতে পারে যে আপনাকে হয়তো আমি বলে দিলাম একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করার জন্য সিম্যান্টিক রুল লেখো, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে যে এই রুলগুলো লিখতে হবে, এই রুলগুলো লিখতে হবে। এইভাবে এই যে প্রত্যেকটা কন্টেক্সচুয়াল গ্রামের সাথে এই রুলগুলো আপনাকে লিখতে হবে। তো এইটা দেখে খুব অবভিয়াস মনে হচ্ছে, বাট অনেক কঠিন কঠিন কোশ্চেন করা যায় এখান থেকে। তো সেজন্য আমি যেভাবে ধরে ধরে এক্সপ্লেন করলাম, এই ভিডিওটা দরকার হলে কয়েকবার দেখবেন, দেখে বোঝার ট্রাই করবেন যে আমি কিভাবে করছি। এবং এইটা যদি একবার বুঝতে পারেন, আপনার যত কঠিন গ্রামারি দেওয়া হোক, যত কিছু দেওয়া হোক, আপনি কিন্তু করতে পারবেন। বাট যদি না বুঝে থাকেন, তখন যেটা হবে মুখস্থ করার ট্রাই করবেন, বাট যদি মুখস্থ করেন তাহলে দেখবেন যে অন্য গ্রামারের ক্ষেত্রে মিলবে না। ওই জন্য আমি যেভাবে যেভাবে ধরে ধরে করলাম, যে আমি শুরু করলাম এখান থেকে, দেন আমি ভিজিট করলাম, ভিজিট করে করে উপরের দিকে যখন আসতেছি তখন প্রসেস গুলো করতেছি, এইভাবে যদি কাজগুলো করেন তাহলে কোনো ইয়ার ক্ষেত্রে ভুল হবে না। বাট অন্য কোনো ভাবে যদি না বুঝে যদি কাজগুলো করেন, তখন কিন্তু অন্য গ্রামের ক্ষেত্রে আর মিলবে না। ঠিক আছে, তো এটা যদি বুঝে থাকেন, এখন হলো আমরা আর সিম্পল কিছু জিনিসে যাব। কেউ কিছু লিখছেন? আচ্ছা, যারা এমনি অ্যাড হয়েছেন আমি জুম থেকেও অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। মানে যারা একবার লগ ইন মানে জয়েন করছেন, আমার কাছে ওই ইয়াগুলো মানে জুম থেকে অলরেডি দেখা যায় সেগুলো, যে কারা কারা জয়েন করছেন। আমি অ্যাটেন্ডেন্সটা পরে দিয়ে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা জাস্ট কিছু ডেফিনেশন দেখবো, দেখে আমাদের এই ক্লাসটা আজকে শেষ করে ফেলবো। এটা হলো, আমরা এই যে ভ্যাল যেটা লিখলাম, এই ভ্যালটা বেসিক্যালি কি ছিল? একটা অ্যাট্রিবিউট ছিল আমাদের। এরকম প্রত্যেকটা নোডের অনেকগুলা ইয়া থাকতে পারে, অ্যাট্রিবিউট থাকতে পারে, ভ্যালু অ্যাট্রিবিউট থাকতে পারে, টাইপ অ্যাট্রিবিউট থাকতে পারে, যে কি টাইপের, অফসেট থাকতে পারে, এরকম অনেক অ্যাট্রিবিউট থাকতে পারে। তো সবার আগে আমাদের জানতে হবে যে সিনথেসিস অ্যাট্রিবিউটটা কি। আর জানতে হবে যে সিনথেসিস অ্যাট্রিবিউট কি। এই অ্যাট্রিবিউট গুলো হলো ওগুলাই যে আমার কোনো একটা নোডের ক্যালকুলেশন করার জন্য আমার যদি তার চিলড্রেন গুলোকে দরকার হয়। ঠিক আছে, অর্থাৎ আমি বললাম যে একটা নোডের ক্যালকুলেশন করার জন্য তার যদি চিলড্রেনের উপর ডিপেন্ডেন্ট হয়, অথবা নিজের কোনো অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড হয়, তখন আমরা সেটাকে বলতেছি হলো সিনথেসাইজ অ্যাট্রিবিউট। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল নেই, এস থেকে ধরে নেন যে এ বি, এই একটা প্রোডাকশন রুল আছে, অর্থাৎ এস থেকে এ তে যাওয়া যায় আর বি তে যাওয়া যায়। এখন আমি এরকম একটা সিমেন্টিক রুল লিখলাম যে এস এর একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করতে হবে কিভাবে। এর একটা এর অ্যাট্রিবিউট, এর যে কোনো একটা অ্যাট্রিবিউট নাও, এটার সাথে একটা একটা বি এর একটা অ্যাট্রিবিউট মাল্টিপ্লিকেশন করো। দেখেন তাহলে কি এস এর অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার সময় আমার কার 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 অ্যাট্রিবিউট লাগতেছে? এর লাগতেছে আর বি লাগতেছে, রাইট? এর লাগতেছে, বি লাগতেছে, এবং এ আর বি কি দুইটাই তার চিলড্রেন। তাহলে এখানে এস এর ওই অ্যাট্রিবিউটটাকে কি বলবো? এটাকে আমরা বলবো, এই জিনিসটাকে বলবো হলো আমরা সিনথেসাইজ অ্যাট্রিবিউট। আবার তাহলে দেখেন চিলড্রেনটা তো বুঝতে পারলাম, নিজের মধ্যে কি, নিজের যদি কোনো অ্যাট্রিবিউটের উপর সে ডিপেন্ড করে। যেমন আমি বললাম এস অ্যাট্রিবিউট মানে হচ্ছে এস ডট অ্যাট্রিবিউট প্লাস ওয়ান। আমি এরকম একটা কথা বললাম, অর্থাৎ নিজের একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার জন্য নিজেরই আবার আরেকটা অ্যাট্রিবিউট লাগছে, সেম অ্যাট্রিবিউট হতে পারে, আবার অন্য অ্যাট্রিবিউট হতে পারে, নিজের হয়তো অন্য একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট টু, তখনও কিন্তু সেটা আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউটই হবে। তাহলে সিনথেসাইজ অ্যাট্রিবিউট কাজে বলতেছি, যদি মাত্র একটা নোড কে ক্যালকুলেট করার জন্য তার চিলড্রেনের নোড দরকার হয় অথবা নিজের নোড দরকার হয়, তাহলে সেটা এস অ্যাট্রিবিউট। যেমন আমি এখানে যেই অ্যাট্রিবিউট গুলো লিখছি, প্রত্যেকটা কিন্তু আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট। যেমন দেখেন এইটার অ্যাট্রিবিউট ভ্যাল অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার জন্য কার কার অ্যাট্রিবিউটটা দরকার হচ্ছে? এটার দরকার হচ্ছে, এটার দরকার হচ্ছে, তাই না? তাহলে এগুলাকে বেসিক্যালি আমার এই ইফ চিলড্রেন ছিল হলো এই দুটা। তাহলে এইখানে আমি যতগুলা লেখছি প্রত্যেকটা কিন্তু আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট লিখছি, যতখানে আমি ইয়েগুলো লিখছি। যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার প্রত্যেকটাই কিন্তু সেম কাজই হয়েছে। যে আমার এটার অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার জন্য আমার কার লাগছে? আমার এর অ্যাট্রিবিউটটা লাগছে, তাই না? আইডি ডট লেক্সিমটা লাগছে। তাহলে এখানে এখানে যেগুলো লিখছি এই পুরা কন্টেক্সট গ্রামারে, এই ইয়াতে এটা আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট লিখছি। আচ্ছা, এরপরে আরেক ধরনের অ্যাট্রিবিউট আছে, সেটাকে বলা হয় ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আচ্ছা, ইনহেরিটেড অ্যাট্রিবিউট জিনিসটা কি? যে আমি আবার একটা প্রোডাকশন দিলাম, এস থেকে এ বি সি নিলাম, তাহলে আমার এস এর চিলড্রেন কে?
এ বি সি। আচ্ছা, কখনো যদি এমন হয় যে আমার একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার জন্য, ধরে নেন যে আমি এ এর একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করতে যাচ্ছি, এটার জন্য আমার প্যারেন্টের অ্যাট্রিবিউটও লাগতেছে, অথবা তার সিবলিং এর অ্যাট্রিবিউট লাগতেছে, অথবা দুইটারই অ্যাট্রিবিউট লাগতেছে। অর্থাৎ আমি একটু বলি, ইনহেরিটেড অ্যাট্রিবিউট হলো তারাই, এখানে আমার ক্যালকুলেশনটা হয় প্যারেন্টের, প্যারেন্টের যদি অ্যাট্রিবিউট কখনো দরকার হয়, অথবা তার সিবলিং এর অ্যাট্রিবিউট গুলো যদি দরকার হয়, অথবা তার নিজের যদি কোনো অ্যাট্রিবিউট দরকার হয়, তখন এটাকে বলছি আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। যেমন আমি যদি বলি এ এর অ্যাট্রিবিউট মানে হচ্ছে এস, এস এর একটা অ্যাট্রিবিউট লাগতেছে প্লাস সি এর একটা অ্যাট্রিবিউট লাগতেছে, কথা কথা এরকম আমি একটা লিখলাম, এরকম আমি একটা কোথাও লিখছি। তাহলে দেখেন আমার এখানে এ কে ছিল, আমার এখানে এ ছিল হলো এই জিনিসটা। তাহলে এইটাকে ক্যালকুলেট করার জন্য দেখেন আমাকে কার কার অ্যাট্রিবিউট লাগতেছে, তার প্যারেন্টের অ্যাট্রিবিউট লাগতেছে, আবার সাথে সাথে এই সি এর অ্যাট্রিবিউট লাগতেছে, এই সিটা এর কে, সিটা এর কিন্তু সিবলিং, মোর স্পেসিফিক বলতে রাইট সিবলিং, তাই না, সিটা হচ্ছে রাইট সিবলিং। তাহলে আমাদের ইনহেরিটেড অ্যাট্রিবিউট এটাই বলে যে আমার যদি কখনো প্যারেন্টের উপর ডিপেন্ড করে, অথবা সিবলিং এর উপর ডিপেন্ড করে, অথবা কি নিজের উপরে যদি কখনো ডিপেন্ড করে, তখন আমরা সেটাকে কি বলতেছি, একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে এইখানে বেসিক্যালি এটা কি একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আর নিজের উপর ডিপেন্ড করা মানে কি, ওই যে একটু আগে যেটা বললাম, এ ডট অ্যাট্রিবিউট, এটা মনে করেন এর আরেকটা অ্যাট্রিবিউট বা ওই অ্যাট্রিবিউটের উপরেই কিন্তু সে ডিপেন্ড করতে পারে। তাহলে এই জিনিসটা, এই অ্যাট্রিবিউটটা কিন্তু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তার মানে নিজের পোর্শনটা কিন্তু দুইখানি কমন, এটা হলো সিনথেসাইজও বলতে পারবেন, অর্থাৎ এই জিনিসটাকে আপনারা সিনথেসাইজও বলতে পারবেন, আবার ইনহেরিটেডও বলতে পারবেন, কারণ যেহেতু নিজের উপরই ডিপেন্ড করতেছে। বাট এইটা, এটা কিন্তু শুধুমাত্র ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আবার দুইটা মানে শুধুমাত্র যদি প্যারেন্টের উপর ডিপেন্ড করতে, মনে করেন শুধুমাত্র এই যে রুলটা এরকম লেখা, এটাও কিন্তু ইনহেরিটেড অ্যাট্রিবিউট হয়েছে, কারণ কি এর অ্যাট্রিবিউটটা বের করার জন্য আমাকে কিন্তু প্যারেন্টের হেল্পটা লাগতেছে, শুধুমাত্র একটা জিনিসই হেল্প লাগতেছে, সেটা হলো প্যারেন্ট। তাহলে এটাও হলো আমার একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে আশা করি এর ডেফিনেশনটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আর দুটা ডেফিনেশন দিয়ে আমাদের ইয়া শেষ হবে, একটা হলো এস অ্যাট্রিবিউটেড গ্রামার বলতে কি, একটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড গ্রামার, আর একটা হচ্ছে আমাদের এল অ্যাট্রিবিউটেড গ্রামার। একটা হচ্ছে আমার এস অ্যাট্রিবিউটেড গ্রামার, আর একটা হচ্ছে আমার এল অ্যাট্রিবিউটেড গ্রামার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাট্রিবিউটেড গ্রামার জিনিসটা কি, ঠিক আছে, আমি আগে একটু এটা একটু বলি অ্যাট্রিবিউটেড গ্রামার জিনিসটা কি। অ্যাট্রিবিউটেড গ্রামার কিছুই না, সেটা হলো আপনার যদি কোনো কন্টেক্সট ফ্রি গ্রামার থাকে, এবং সাথে যখন আপনি ওই যে সিম্যান্টিক রুল গুলো অ্যাড করে দেন, এই সিম্যান্টিক রুল গুলোর মধ্যে কিন্তু আমরা অ্যাট্রিবিউট গুলো লিখি, তখন এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে একটা অ্যাট্রিবিউট গ্রামার। যেমন আমি একটু উপরে যদি যাই, এখানে কনটেক্সট ফ্রি গ্রামার কোন পোর্শনটু, কনটেক্সট ফ্রি গ্রামার, শুধু কনটেক্সট ফ্রি গ্রামার কিন্তু যে এই পোর্শনটু, ঠিক আছে, শুধু কনটেক্সট ফ্রি গ্রামার, শুধু সিএফজি হলো এই পোর্শনটু। বাট আমি যখন অ্যাজ এ হোল চিন্তা করতেছি, যে সিএফজির সাথে সাথে আমার একটা সিমেন্টিক রুলও আছে, মানে অ্যাজ এ হোল যখন আমি এটাকে পুরোটা চিন্তা করতেছি, তখন এটা কি একটা অ্যাট্রিবিউটেড গ্রামার। গ্রামার কেন গ্রামার হলো, কারণ হলো এর মধ্যে কনটেক্সট ফ্রি গ্রামার আছে। আর অ্যাট্রিবিউটেড কেন, কারণ হলো সিমেন্টিক রুলের মধ্যে যে আমি অ্যাট্রিবিউট গুলো লিখছি, এই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিবিউটেড গ্রামার। আচ্ছা, এখন এস অ্যাট্রিবিউটেড গ্রামার কাকে বলবো, যদি আমার কোনো একটা অ্যাট্রিবিউটেড গ্রামারে প্রত্যেকটা সিমেন্টিক রুলই যদি সিনথেসাইজড হয়, প্রত্যেকটা সিমেন্টিক রুলই যদি আমার সিনথেসাইজড হয়, তখন আমার বলবো ওইটাকে একটা এস অ্যাট্রিবিউটেড গ্রামার। যেমন আমি উপরে যে গ্রামারটার এক্সাম্পল দিছি, উপরে যে গ্রামারটা এক্সাম্পল দিছি, এটা কি, এটা কিন্তু একটা এস অ্যাট্রিবিউটেড গ্রামার। কারণ কি এখানে যতগুলা আমার রুল আছে, রুল আছে, সিমেন্টিক রুল আছে, প্রত্যেকটা কিন্তু আমার দেখেন এস, মানে সিনথেসাইজ অ্যাট্রিবিউট। প্রত্যেকটা নোডের আমার যে অ্যাট্রিবিউটটা আছে, এই ভ্যাল অ্যাট্রিবিউটটা, প্রত্যেকটা নোডের ভ্যাল অ্যাট্রিবিউটটা কিন্তু আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট। কারণ কি দেখেন, কারণ হচ্ছে যে এই ইয়াটা আমার কি চিলড্রেনের উপর ডিপেন্ড করতেছে, চিলড্রেনকে পেলেই আমি কেবলমাত্র প্যারেন্টকে পাচ্ছি, ঠিক আছে, সেজন্য আমরা বলতেছি যে এইটা হলো আমার একটা এস অ্যাট্রিবিউটেড গ্রামার। এটা কি সবাই বুঝতে পারছেন, এস অ্যাট্রিবিউটেড গ্রামার। আরেকটা আছে আমাদের এল অ্যাট্রিবিউটেড গ্রামার। তো এল অ্যাট্রিবিউটেড গ্রামারটা কি, এটা বেসিক্যালি আমাদের কোন গ্রামারের যে সিমেন্টিক রুল গুলোর মধ্যে ইনহেরিটেড রুল থাকে, অথবা সিনথেসাইজ রুল থাকে, তখন আমরা এটাকে বলি হলো এল অ্যাট্রিবিউটেড গ্রামার।
অর্থাৎ আমাদের যে অ্যাট্রিবিউট গ্রামারটা আছে, পুরা অ্যাট্রিবিউট গ্রামারে যদি কিছু পোর্শন ইনহেরিটেড রুল থাকে, আবার কিছু পোর্শন সিনথেসিস থাকে, অথবা পুরাটাই ইনহেরিটেড থাকে, তখন আমরা বলবো সেটাকে এল অ্যাট্রিবিউট গ্রামার। আচ্ছা, ইনহেরিটেড রুলের মধ্যে আবার একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা হলো, আমরা জানি কি নর্মাল ইনহেরিটেড রুল এটা কার কার উপর ডিপেন্ড করতে পারে, এটা ডিপেন্ড করতে পারে কিন্তু প্যারেন্টের উপর, অথবা সিবলিং এর উপর, অথবা নিজের উপর। রাইট, ইনহেরিটেড অ্যাট্রিবিউট কিন্তু আমরা এটাই বলছি। এল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে যে এই যে সিবলিংটা হবে এটা কিন্তু শুধুমাত্র লেফট সিবলিং হবে, রাইট সিবলিং উপর সে ডিপেন্ড করতে পারবে না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যে এস থেকে এ বি সি, তাহলে আমি একটু আঁকি, এস থেকে এ বি সি। তো আমি এখন একটা রুল লিখলাম, আমি রুলটা লিখলাম এরকম যে এ এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার দরকার হচ্ছে যে বি এর অ্যাট্রিবিউট। তো প্রথম কথা, এটা কি একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট? হ্যাঁ, এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। কারণ কি এই এটা ক্যালকুলেট করার জন্য আমাকে বি কে দরকার হচ্ছে, এবং বিটা কি, বিটা হচ্ছে যে আমার একটা ওর সিবলিং, ওর রাইট সিবলিং। তাহলে এটা হচ্ছে আমার একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। এখন এটা কি এল অ্যাট্রিবিউটেড গ্রামারের মধ্যে থাকতে পারবে? একটা গ্রামার যদি এল অ্যাট্রিবিউটেড হয় সেখানে কি থাকতে পারবে? সে এই রুলটা থাকতে পারবে না। কারণ কি দেখেন, এই বিটা হচ্ছে আমার রাইট সিবলিং। বাট আমার ডেফিনেশনে বলা ছিল যে আমার এল অ্যাট্রিবিউটেড গ্রামারের মধ্যে ইনহেরিটেড যে জিনিসটা থাকবে সেটাকে শুধুমাত্র লেফট সিবলিং এর উপর যদি ডিপেন্ড করে তখন সেটা থাকতে পারবে। বাট এখানে দেখতেছি যে আমার এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার এখানে বেসিক্যালি বি এর অ্যাট্রিবিউটটা দরকার হচ্ছে, যেটা বেসিক্যালি আমার রাইট সিবলিংটা দরকার হচ্ছে। তাহলে এটা কিন্তু আমার এল অ্যাট্রিবিউটের গ্রামার মধ্যে থাকতে পারবে না। আচ্ছা, এখন আমি যদি এরকম লিখি, আমি যদি লিখি যে বি এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার দরকার হচ্ছে যে এ এর অ্যাট্রিবিউট প্লাস সি এর অ্যাট্রিবিউট। ঠিক আছে, প্রথম কথা, এটা কি ইনহেরিটেড অ্যাট্রিবিউট? হ্যাঁ, এটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। কেন? কারণ হচ্ছে দেখেন, বি এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার এর দুইটা সিবলিং এর দরকার হচ্ছে, একটা হলো এ, আবার আরেকটা হচ্ছে যে সি। দুইটা সিবলিং এর দরকার হচ্ছে, তাহলে এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। এখন এটা কি এল অ্যাট্রিবিউটের গ্রামারের মধ্যে থাকতে পারবে? তাহলে এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, এখানে কোনো সমস্যা নাই। এটা কি এল অ্যাট্রিবিউটেড গ্রামারের মধ্যে থাকতে পারবে? দেখি, যে বি এর ইয়েটা ক্যালকুলেট করার জন্য আমার এ কে দরকার, এ হলো তার লেফট সিবলিং, তাহলে কোনো সমস্যা নাই। আর দেখেন, আবার কিন্তু সি এর উপরে ডিপেন্ড করতেছে। সিটা কি ছিল? সিটা কিন্তু ছিল বি এর রাইট সিবলিং, তাই না? তাহলে এই যেহেতু রাইট সিবলিং চলে আসে, তাহলে কিন্তু এটাও আমার এল অ্যাট্রিবিউটেড গ্রামার না। যেহেতু যেহেতু একটা রাইট সিবলিং চলে আসছে, তাহলে এটাও আমার এল অ্যাট্রিবিউটেড গ্রামার না। আমি যদি এটা লিখি যে বি ডট অ্যাট্রিবিউট ইকুয়াল টু এ ডট অ্যাট্রিবিউট। আচ্ছা, এটা কি ইনহেরিটেড অ্যাট্রিবিউট? হ্যাঁ, এটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। কারণ কি এটা হলো আমার একটা সিবলিং উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এটা কি এল অ্যাট্রিবিউটেড গ্রামার থাকতে পারে? হ্যাঁ, এটা এল অ্যাট্রিবিউটেড গ্রামার থাকতে পারে। কারণ দেখেন, বি এর যে অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে, এটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে হলো একটা লেফট সিবলিং এর কাছে। তাহলে এটা একটা লেফট সিবলিং উপর ডিপেন্ড করছে, তাহলে এটাও কিন্তু একটা এল অ্যাট্রিবিউটেড গ্রামারের মধ্যে এটা থাকতে পারবে। এল অ্যাট্রিবিউটেড গ্রামারের মধ্যে থাকতে পারবে। এল অ্যাট্রিবিউট আর যদি প্যারেন্ট থাকে, সেটাও কিন্তু কোনো সমস্যা নেই, প্যারেন্টের সাথে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমার যদি এরকম জিনিসটা যদি থাকে, এটাও কিন্তু আমার কোনো সমস্যা করবে না। কারণ দেখেন, বি এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার সময় আমার লেফট সিবলিং থাকতেছে আর প্যারেন্ট থাকতেছে। প্যারেন্টের সাথে আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলো সিবলিং এর সাথে। সিবলিং যদি রাইট সিবলিং চলে আসে তখন ওটা এল অ্যাট্রিবিউটেড হবে না। আর যদি শুধুমাত্র লেফট সিবলিং থাকে, তাহলে সেটা আমার এল অ্যাট্রিবিউটেড হবে। তাহলে দেখেন, এইখানে এই যে রুলটা লেখছি, এটা এখানে বিটা আমার এর উপরে ডিপেন্ড করতেছে আর এস এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটা ছিল লেফট সিবলিং আর এস টা হলো প্যারেন্ট, তাহলে এটাও কিন্তু আমার একটা এল অ্যাট্রিবিউটেড গ্রামার। এবং অবশ্যই এটা কিন্তু আমার ইনহেরিটেড হবে, তাই না? কারণ হচ্ছে একটা সিবলিং আর প্যারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তো এই ডেফিনেশন গুলো একটু ক্লিয়ার থাকবেন, কারণ অনেক সময় ছোট ছোট কোশ্চেন দেওয়া হয় এখান থেকে। যে আপনাকে একটা অ্যাট্রিবিউট গ্রামার দিয়ে বললো এটা কি এল অ্যাট্রিবিউটেড নাকি এস অ্যাট্রিবিউটেড, বা একটা র্যান্ডম সিমেন্টিক রুল দিয়ে বললো ওই রুলের অ্যাট্রিবিউটটা কি, এটা কি ইনহেরিটেড নাকি সিনথেসিস অ্যাট্রিবিউট, এটা এটা বের করতে। মানে ছোটখাটো কোশ্চেন, তো আপনার যদি মানে থিওরিটা মানে ক্লিয়ার না থাকে তখন কিন্তু এগুলা করতে পারবেন না। সেজন্য এই জিনিসটা একটু কেয়ারফুলি করবেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা নেক্সট দিন যদি এই ইয়াগুলো বুঝে থাকেন, মেইনলি হলো যে আজকে যে আমি ইভালুয়েশনটা দেখাইলাম যে কিভাবে আমার এই যে পোস্ট অর্ডার ট্রাভার্সালটা হচ্ছে, এটা যদি বুঝে থাকেন তাহলে নেক্সট দিন খুবই সহজ হয়ে যাবে। মানে এইটাই হলো মেইন বুঝার জিনিস এখানে। এটা যদি বুঝতে পারেন তাহলে নেক্সট দিন আপনাদের কোনো সমস্যা হবে না, এবং ওইটা হলো আমাদের মিড এর আগ পর্যন্ত যে সিলেবাস সেটা।
ঠিক আছে? তো কারো যদি কোশ্চেন না থাকে, কারো যদি কোশ্চেন থাকে তাহলে করেন, আর যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করে ফেলতে পারি। আচ্ছা, হোপফুলি কারো কোশ্চেন নাই, তাহলে একটু সবাই আমার রেকর্ডিংটা আমি একটু পরে দিয়ে দিব, রেকর্ডিংটা দেখে আমাদের নেক্সট ক্লাসে একটু রেকর্ডিংটা দেখে আসবেন, ঠিক আছে? যদি, কারণ কি এই ক্লাসটা যদি না বুঝে থাকেন নেক্সট ক্লাস কিন্তু কিছু বুঝবেন না। ওই জন্য রেকর্ডিংটা একটু দেখে পরের ক্লাসে সময় আসবেন। আর আমি অ্যাটেন্ডেন্সটা জুম থেকে নিয়ে নিব, তো সমস্যা নেই। যারা যারা এমনি অ্যাটেন্ড করছেন ওদের আমি ওখান থেকে জুম থেকে দিয়ে ফেলবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।